কিছু করার নেই, কি করব। ল্যাপটপটা আমি আর ইসে তো ডেভিড দা মিলেই তো গিয়ে কিনে আনলাম, ভালোই তো ল্যাপটপ, কিন্তু ব্যাপারটা হচ্ছে স্লো হয়ে যাচ্ছে। যাই হোক, আচ্ছা তোমাদের যেটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এরপরে সেটা হবে অপ অ্যাম্প, ঠিক আছে, যেটা আজকে আমি পড়াবো। বিজেটির আগে অপ অ্যাম্প পড়াচ্ছি কেন? বিজেটির আগে অপ অ্যাম্প আমি এই কারণেই পড়াচ্ছি, বিকজ অপ অ্যাম্পের ওয়েটেজ অনেক বেশি থাকে, এক নম্বর পয়েন্ট, এবং অপ অ্যাম্প ইলেকট্রিক্যালদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, কি বললাম বোঝা গেছে? আচ্ছা, এই মাধুরিমা পল বলে যে আছো, এই তুমি কি নতুন আজকে? আচ্ছা আচ্ছা, কোন কলেজ তোমার? হ্যাঁ, শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, স্বামী বিবেকানন্দ, নাম শুনেছি, খুব ভালো কলেজ শুনেছি আমি, অনেক ভালো কলেজ, এবার জানি না, তুমি বলতে পারবে। তুমি কি ডিপ্লোমা ওই কলেজ থেকে, মানে ডিপ্লোমা দিয়ে কি ভর্তি নাকি ডাইরেক্ট বিটেক? সিসিপি ছিল, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, চলো যেটা বলছিলাম, তাহলে আজ খুব ইম্পর্টেন্ট যে তোমাদের ইলেকট্রিক্যালদের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক অপ অ্যাম্প, এবং অপ অ্যাম্পের উপরে দুটো চ্যাপ্টার তোমাদের সিলেবাসে আছে, যারা ম্যাকআউট পড়ছো বা যারা আদার্স আছো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলছিলাম যে অপারেশনাল অ্যাম্পলিফায়ারকে ডিজাইন করার মেন কারণ কি, কেউ বলতে পারবে? রেকর্ডিং স্টার্ট হয়েছে কিনা একবার দেখে নি। হ্যাঁ, অপ অ্যাম্পকে কেন মানে ইউজ করার মানে প্রয়োজনীয়তা কেন আসলো, মানে তার আগে অবধি কি ছিল, মানে বিজেটি দিয়ে হচ্ছিল না কেন, বলো। একটু দাঁড়া, হ্যাঁ, এক সেকেন্ড, একটু দেখে নি এটা রান করছে কিনা। বল তোরা, বল তোরা, বল, বলতে থাক। তো ইয়ে অ্যালজেব্রিক ইয়েগুলো করা যায়, সামেশন, মাল্টিপ্লিকেশন, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন। আর কি বেনিফিট আছে? বলতে পারবি? হ্যালো, ঠিকই বলেছে ও, যে কোনো টাইপ অফ ম্যাথামেটিক্যাল অপারেশন আমরা কিন্তু করতে পারি। প্রিভিয়াসলি ট্রানজিস্টার অবধি যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণ অবধি আমরা কোনো রকম সিগন্যাল, ইনপুট সিগন্যালের ওপর কোনো রকম ম্যাথামেটিক্যাল অপারেশন আমরা অ্যাপ্লাই করতে পারছিলাম না। আমরা শুধু কি করতে পারছিলাম, সিগন্যালের অ্যাম্পলিটিউডটাকে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ করতে পারছিলাম। ডিক্রিজ করাটাকে অ্যাটিনিউশন বলে, নর্মালি আমরা করি না। ইন জেনারেল কেস ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অ্যাম্পলিফিকেশন পারপাসই ট্রানজিস্টারকে ইউজ করে থাকি, এবং সুইচিং পারপাস। তো ট্রানজিস্টারকে বেসিক্যালি আমরা কি করি, অ্যাম্পলিফিকেশন হিসেবেই ম্যাক্সিমাম কাজে লাগাই, এবং ট্রানজিস্টার তোমার অ্যাক্টিভ রিজিয়নে তোমার অ্যাম্পলিফায়ারের মতো কাজ করে, তাই তো? এগুলো তোমরা শিখেছিলে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তো তো অ্যাক্টিভ রিজিয়নে কাজ করে কখন, যখন ট্রানজিস্টারের বেস এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস এবং কালেক্টর বেস জাংশন তোমার রিভার্স বায়াস হয়। ঠিক আছে, সে তো কথা হলো, কিন্তু এইটাও যদি করি তাহলে অনলি আমার কি হবে, সিগন্যালের অ্যাম্পলিটিউডকে ইনক্রিজ বা ডিক্রিজ করা যাবে, মানে সিগন্যালের স্ট্রেংথটাকে বাড়াতে পারছি, কিন্তু সিগন্যালের ওপরে কোনো রকম আমরা ম্যাথামেটিক্যাল অপারেশন অ্যাপ্লাই করতে পারছি না। এবং সেই সমস্যাটাকে সমাধান করার জন্য নেক্সট একটা ডিভাইসকে ইন্ট্রোডিউস করা হলো, যেটা নাম্বার 1 পয়েন্ট লো কস্ট, নাম্বার 2 পয়েন্ট স্মল ইন সাইজ এন্ড কম্প্যাক্ট, নাম্বার 3 পয়েন্ট ম্যাথামেটিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাম্পলিফিকেশন, দুটো প্রপার্টি এর মধ্যে আছে, এবং নাম্বার 4 পয়েন্ট ফ্লেক্সিবল খুব, ঠিক আছে। তো এই সমস্ত কারণের জন্য আমরা অপ অ্যাম্পকে ইন্ট্রোডিউস করেছি। তো অপ অ্যাম্প বেসিক্যালি কিছুই না, একটা স্মল স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা তোমার ডিফারেন্ট টাইপস অফ ম্যাথামেটিক্যাল অপারেশন such as summing, integration, differentiation, comparison between two input signals, and not only that they can also amplify the input signal. That's why আমরা সুইচ করেছিলাম ট্রানজিস্টর টু অপ অ্যাম্প। ক্লিয়ার আছে সবার কাছে? কি বললাম এটুকুনি ক্লিয়ার আছে কিনা একবার বলো। আবারও বলছি, শুনে রাখো, কিছুই না, ট্রানজিস্ট মানে তোমার অপ অ্যাম্প হচ্ছে, অপ অ্যাম্প কথাটার মধ্যেই লুকিয়ে আছে, দেখো, অপ অ্যাম্প, অপ, ওপি, অপ অ্যাম্প, ঠিক আছে, অ্যাম্প, অপ অ্যাম্প, ওপি মিন্স অপারেশনাল, আর অ্যাম্প মিন্স অ্যাম্পলিফিকেশন, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, অ্যাম্পলিফিকেশন। ওকে, এবার অপারেশনের মধ্যে আমরা কি কি পড়েছে, অপারেশনের মধ্যে আমার সামিং পড়ছে, আমার সাবস্ট্রাকশন পড়ছে, হ্যাঁ কি না, আমার ডিফারেন্সিয়েশন পড়ছে। হ্যালো, শুনতে পাচ্ছিস তো? বলবি, হ্যাঁ, আমি বুঝতে পারছি না শুনতে পাচ্ছিস কিনা।
ডিফারেন্সিয়েশন পড়ছে, ইন্ট্রিগেশন পড়ছে, অ্যান্ড মেনি আরো এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু পড়ছে। তাহলে এমন একটা ডিভাইস যেটা তোমার লো কস্ট, যেটা তোমার স্মল ইন সাইজ, যেটা তোমার ম্যাথামেটিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাম্পলিফিকেশন দুটোই তোমার প্রপার্টি হোল্ড করছে, যেটা দুটো কাজেই তোমার ব্যবহার করা যায়, ঠিক আছে। তো সেই ধরনের আমরা আইসি, যেটা অ্যাকচুয়ালি টেক্সাস ইনস্ট্রুমেন্ট তৈরি করে, যার নাম হচ্ছে 741, ঠিক আছে, সেটাকে আমরা ইন্ট্রোডিউস করেছিলাম অ্যানালগ সার্কিটে, ঠিক আছে। তো যদি ডেফিনেশনটা বলতে হয় তাহলে আমরা লিখি ডেফিনেশনটা, নাকি ডেফিনেশন কি বলতে হবে নাকি না তোরা লিখে নিবি? তোরা বল। মুখে বলে দিই, লিখে নিই। আচ্ছা, আমি না হলে লিখে দিচ্ছি। হ্যাঁ, লিখে দিই। এক সেকেন্ড দাঁড়া, কেউ একজন জয়েন করবে। লিখে নে। এবং কিন্তু এর মধ্যে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট কি মনে রাখবি, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা যদি না লেখা থাকে তাহলে কেটে দিতেও পারে, ভালো টিচার হলে কেটে দেবে। কিন্তু অবশ্যই মনে রাখবি, অপ অ্যাম্প হচ্ছে একটা ডাইরেক্ট কাপল হাই গেইন মাল্টি স্টেজ ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, এটা কিন্তু মাথাতে অবশ্যই রাখতে হবে, ঠিক আছে। তাহলে ইট ইজ এ কাইন্ড অফ স্মল স্কেল ইন্টিগ্রেটেড direct couple high gain multi stage voltage amplifier circuit which is used to performing different operation, that means mathematical operation like summary, integration, subtraction, differentiation and many more, along with amplification of input signal. Okay, clear হলো তো? হ্যাঁ কি না? ডাইরেক্ট কাপল মানে ডাইরেক্ট, হ্যাঁ বলো বলো বলো, শুনতে পাচ্ছি না, বলো। ডাইরেক্ট কাপল, ডাইরেক্ট কাপল মানেটা কি? বোঝাবো বোঝাবো আকাশ, আসছি, সবকিছুতে আসছি, ধীরে ধীরে আসছি। ডাইরেক্ট কাপল কি, ঠিক আছে, আচ্ছা, সব বলবো। তুমি শুধু এইটুকুনি জানো, আমি তোমাকে সমস্ত অ্যান্সার দিতে থাকবো পুরো। যখন অপ অ্যাম্পের কোর্সটা, যেমন ডায়োডের সময় পুরো কোর্স কমপ্লিট হওয়ার পরে বলো এখন ডায়োড সম্পর্কে কোনো মানে আর ডাউট আছে যেগুলো তোমাদের সিলেবাসের টপিকে আছে? আকাশ, নেই তো? না না না, নেই নেই নেই। তেমন অপ অ্যাম্পের দুটো চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে তুমি আমাকে রিভিউ দিও যে তোমার ইচ্ছা হয়ে গেছে, কাজ দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কাজ তো 1 ঘন্টা শেখালো, শিখিয়ে বললো এগুলো করতে হবে, কালকে দেখাতে হবে। হ্যাঁ, সেটাই। ঠিক আছে, তো এটা লিখে নে, তারপর বলছি। ওখানে যাও না, বাইরে কি বল। ওকে, এবং
এবং যেটা বলছিলাম তোদেরকে, কি বলছিলাম জানি, হ্যাঁ, তো এটা লেখার পরে আমি বলছি তোরা শুনেছিস যে কেন আমরা অপ্যামকে নিয়ে এসেছি, সেই অ্যাডভান্টেজেস অফ অপ্যাম সেটা লিখবি, হ্যাঁ, কেন আমাদের নিয়ে আসা হয়েছে। আর আমি একটু আগেই বললাম যে 741 হচ্ছে একদম মোস্ট পপুলার অপ্যাম্প আইসি, যেটা তোর ইউজ মানে যেটা তোর বানায় অ্যাকচুয়ালি টেক্সাস ইনস্ট্রুমেন্ট। নাম শুনেছিস? টেক্সাস ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে ড্রিম জব হয় ইলেকট্রনিক্স এর জন্য। টেক্সাস ইনস্ট্রুমেন্ট, কোয়ালকম, এগুলো হচ্ছে ইলেকট্রনিক্স এর কোরে যারা থাকতে চায় তাদের জন্য ড্রিম জব হয়, এবং তারাই এই সফটওয়্যারটা ইউজ করে, বুঝলি, যেটা আমি কাজ করছি। এই যে সফটওয়্যারটা, এই যে, ঠিক আছে, মাইক্রোজিভ স্টুডিও ফর এভিআর, এটা হচ্ছে তোর নিউ প্রজেক্ট। দেখ আমি তোদের জাস্ট দেখাই, ঠিক আছে, এখানে অনেক কাজ করা যায়, যেগুলোই আমার কাজ করা, বুঝলি। মানে আমাকে আজকে সারা রাত বসে এটা কমপ্লিট করতে হবে কালকে সকালের আগে। হ্যালো, হ্যাঁ বলো তো লেখা 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 হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ হয়েছে হ্যাঁ তা অ্যাডভান্টেজ গুলো কি কি বললাম? আমাকে যে নতুন মেয়েটা জয়েন করেছি ও বলবে, আর কেউ বলবে। কতটা শুনছিস আমি সেটা শুনতে চাই। বল কি কি অ্যাডভান্টেজ গুলো ছিল, কি কি শুনলি? আমি কিন্তু এরকম ধরতে পারি মাঝে মাঝে যাকে খুশি, ঠিক আছে। অ্যাটেন্টিভলি ক্লাস করো, বলো মজুরিমা, বলো কি কি অ্যাডভান্টেজ কি কি ছিল, তার জন্য আমরা ট্রানজিস্টারকে ছেড়ে এই নতুন করে ম্যানুফ্যাকচারিং করলাম, বা টেক্সাস ইনস্ট্রুমেন্ট বানালো, এতগুলো পয়সা খরচা করে ফ্যাব্রিকেশন করলো, কেন? আচ্ছা, আর কেউ কিছু বলবে? আর কি কি পয়েন্ট বলেছিলাম? দীপায়ন, দীপায়ন আছিস? না না, এগুলো তো অপারেশন, বাট অ্যাডভান্টেজ গুলো কি ছিল একটু আগেই বলেছিলাম, লো কস্ট, হ্যাঁ কি না? সেকেন্ড বলেছিলাম স্মল ইন সাইজ, হ্যাঁ কি না? হ্যাঁ স্মল থার্ড কি বলেছিলাম? ফ্লেক্সিবল, হ্যাঁ কি না? ফোর্থ বেটার নয়েজ ইমিউন ক্যাপাবিলিটি, আর ফিফথ হচ্ছে হাই গেন। এই পাঁচটা অ্যাডভান্টেজ থাকার জন্য আমরা ট্রানজিস্টর থেকে সুইচ করলাম অপ অ্যাম্পে। লিখে রাখো অ্যাডভান্টেজ গুলো, তোমাদের আজকে একদম বেসিক বলছি। আচ্ছা, এখানে আমাদের মধ্যে একজন কোশ্চেন করেছিল, যার নাম হচ্ছে আকাশ, জিজ্ঞাসা করছে দাদা ডাইরেক্ট কাপেল কি, হ্যাঁ কি না আকাশ? কোশ্চেনটা আমাকে করেছিল তো আকাশ? চলো, সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমি বসে আছি, চাপ নেই, সবার অ্যান্সার পেয়ে যাবে। দেখো, যখন দুটো তোমার কমন এমিটার কনফিগারেশনের ট্রানজিস্টারকে, ঠিক আছে, ভালো করে বুঝবে, যখন কোনো কমন এমিটার ট্রানজিস্টারকে এইরকম ব্যাক টু ব্যাক কানেক্ট করা হয়, কানেক্ট করে এদের এমিটার রেজিস্ট্যান্সকে একটা রেজিস্ট্যান্স দিয়ে দেখানো হয়, এবং এখানে সাপ্লাই দেওয়া হয় হচ্ছে মাইনাস ভিইই, এটাকে বলা হয় আরই রেজিস্ট্যান্স, যেটা বেসিক্যালি তোমার হয় হচ্ছে RE1 প্যারালাল টু RE2, ঠিক আছে, ওকে। অ্যান্ড এখানে তোমার থাকে হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এবং এখান থেকে দেওয়া হয় ইনপুট সিগন্যাল, যেটা হচ্ছে তোমার V2। ছবিটা সরিয়ে দেবো, দাঁড়াও, এই লেখাটা কেউ যদি না লিখে থাকে, ওই জন্য আমি এখনো রেখেছি। সবার কি লেখা হয়ে গেছে? একবার সিগন্যাল দিয়ে দাও। বেটার নয়েজ ইমিউন ক্যাপাবিলিটি, মানে তোর নয়েজ এফেক্টটাকে কমানোর ক্ষমতা থাকে, মানে যেটা ট্রানজিস্টারে একেবারেই ছিল না। ট্রানজিস্টারে যখনই দেখা যেত, মানে আমি বলে দিচ্ছি, আমি তো পড়াবোই ট্রানজিস্টার, কিন্তু শুনে রাখ, ট্রানজিস্টারে বিজেডি, বিশেষ করে বিজেডির ক্ষেত্রে কি হতো, যখনই থার্মাল এফেক্ট মানে ওর মধ্যে ক্রিয়েট হতো, মানে যখনই দেখা যাচ্ছে ডিউ টু মাইনরিটি চার্জ ক্যারিয়ার ওর মধ্যে হিউজ পরিমাণে জাংশনে হিট ডিসিপেশন স্টার্ট হয়ে যাচ্ছে, তখন আর ও নিজেকে কন্ট্রোলে রাখতে পারতো না। ও কি করতো, ও না তোমার কাট অফ রিজিয়নের দিকে চলে যেতে থাকতো। ওর লোড লাইন যদি ক্যালকুলেট করি, তাহলে কিউ পয়েন্টটা শিফট হয়ে যেত টুয়ার্ডস কাট অফ রিজিয়নের দিকে, মানে ও অফ কন্ডিশনে যেতে থাকতো। ট্রানজিস্টার কাট অফ হয়ে যেত, আমার ট্রানজিস্টারও ড্যামেজ বা ব্রেকডাউন রিজিয়নে তাড়াতাড়ি পৌঁছে যেত, মানে ট্রানজিস্টারটা তো ড্যামেজ হতোই, অ্যাজ ওয়েল অ্যাজ আমার কি হতো, লোডটাও মারাত্মক পরিমাণে এফেক্টেড হতো নয়েজের জন্য। নয়েজ মানে কি, মানে আনওয়ান্টেড সিগন্যাল আমার বেসে ঢুকে যাচ্ছিল, ট্রানজিস্টারের বেসে আনওয়ান্টেড সিগন্যাল
তোমার কি হয়ে যাচ্ছিল, তোমার এন্ট্রি নিয়ে নিচ্ছিল। সেটা কিন্তু এইখানে হয় না, ঠিক আছে, এইখানে হয় না। আমি একটু বাদে বলবো যে কি ডাইরেক্ট কাপলিং এর মানেটা কি, আগে ডায়াগ্রামটা কি তারপর বলছি। ওকে দাদা আকাশ, হ্যালো, হ্যাঁ বলো। বলছিলাম ওই যে অ্যাডভান্টেজের যে পয়েন্টে ওখানটা ওই মাল্টি স্টেজ ভোল্টেজ অ্যাম্পলিফায়ার ওটাও কি বলা যাবে? মাল্টি স্টেজ ভোল্টেজ অ্যাম্পলিফায়ার না, মাল্টি স্টেজ ভোল্টেজ অ্যাম্পলিফায়ারটা মেন উদ্দেশ্য না, কিন্তু তোকে ডাইরেক্ট কাপেল হাই গেন এইটা হচ্ছে মেন উদ্দেশ্য। কিন্তু এটা অ্যাডভান্টেজে লেখার দরকার নেই, অ্যাডভান্টেজে শুধু হাই গেন লিখলেই বোঝা যাচ্ছে যে কেন হাই গেনটা হচ্ছে, বুঝলি ভাই? ওকে ওকে। আচ্ছা দেখ, এখানে দেখ, এটা হচ্ছে আরবি টু মানে বেস রেজিস্টার, এখান দিয়ে কারেন্ট ঢুকছে আইবি টু। আর এখানেও একটা রেজিস্টার আছে, সেটা আরবি ওয়ান। এখানে যে বেস কারেন্ট যাচ্ছে সেটা আইবি ওয়ান। এখানে যে সাপ্লাই দেওয়া হচ্ছে ধর এটাও এসি সাপ্লাই, এটা হচ্ছে ভি ওয়ান। ঠিক আছে, এবার হচ্ছে কথা হচ্ছে দেখো, এবার কথা হচ্ছে এটা হচ্ছে প্লাস ভিসিসি, এখানে সাপ্লাই দেওয়া হচ্ছে। এবং এই যে ফার্স্ট ডে এটা কিউ1 ট্রানজিস্টার এবং এই কিউ2 ট্রানজিস্টার, এই দুটো ট্রানজিস্টারের কালেক্টর টার্মিনাল থেকে দুটো আউটপুট বার করা হচ্ছে। তাহলে এর আউটপুট কত হবে, ভি1, আর এর আউটপুট হবে ভি2। হ্যাঁ কি না বলো? হ্যাঁ তো, হ্যাঁ তো। তাহলে তাহলে এই যে দুজনের মধ্যে তাহলে অ্যাকচুয়াল আউটপুট কি মানে ডিফাইন হলো, অ্যাকচুয়াল আউটপুট ডিফাইন হলো ভি নট। ভি নট এর ভ্যালু কত হবে? আমরা ধরে নিচ্ছি যে ভি2 ভি1 এর থেকে বেশি। যদি তাই হয় তাহলে অ্যান্সার আসবে হচ্ছে ভি নট ইজিক্যাল টু মাইনাস ভি2 মাইনাস ভি1। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে নর্মাল একটা ট্রানজিস্টরের যে, ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারও বলে। হ্যাঁ হ্যাঁ বল। ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারও বলে। ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার, এইটাকে ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার বলে না। কে বলছিস এটাকে ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার বলে? না, এটাকে ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার বলে না। ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারের ডিজাইনিং আলাদা। এটাকে বলা হয় ডাইরেক্ট কাপেল মাল্টি স্টেজ ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। কারণ এই কিউ1 ট্রানজিস্টারটা একটা ইন্ডিভিজুয়াল ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, কিউ2 ট্রানজিস্টারটা একটা ইন্ডিভিজুয়াল ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। এবার কিউ1 আর কিউ2 এর মধ্যে ডিফারেন্স যেটা হয় সেটাই হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট, যেটা তোর অনেকটাই হাই গেইন প্রোভাইড করে। ঠিক আছে, এইটাই এই কনফিগারেশনটাকেই বলা হচ্ছে ডাইরেক্ট কাপেল হাই গেইন মাল্টি স্টেজ ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। কেন আকাশ বলছে দেখ, কারণ দেখ দুটো যে ট্রানজিস্টার আছে ওটা ব্যাক টু ব্যাক কানেক্টেড, দুটো ট্রানজিস্টারের কালেক্টর টার্মিনাল থেকে আউটপুট বার করছে এবং তাদের ডিফারেন্সটাই হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট। ঠিক আছে, তাই জন্য এটাকে বলা হয় ডাইরেক্ট কাপেল তোর হাই গেইন মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার। আরেকটা প্রবলেম আছে, বলছি আরই1 কোনটা আর আরই2 কোনটা? আরই ওয়ান কোনটা, এটা দেখ, এটা ইকুইভ্যালেন্স আর কি। আরই ওয়ান মানে হচ্ছে এই ট্রানজিস্টারে এমিটারে একটা থাকবে, ওটা রাখিনি। ঠিক আছে, ওকে আচ্ছা। এবার কথাটা হচ্ছে দেখো, এবার কথাটা হচ্ছে যে এই এই ক্ষেত্রে কিন্তু আমরা গেইনটা অনেক ম্যাক্সিমাম পাবো, কারণ ভি2 মাইনাস ভি1 করলে ম্যাক্সিমাম গেইনই অ্যাচিভ করা যায়। কারণ একটা সিঙ্গেল ট্রানজিস্টার দিয়ে যে অ্যাম্পলিফিকেশন প্রোভাইড করতে পারতো, তাহলে দুজনের মধ্যে ডিফারেন্সটা তার থেকে ফার্দার মানে তার থেকে বেশি প্রোভাইড করতে পারবে। এবং এই অ্যারেঞ্জমেন্টটা যেহেতু দুটো ট্রানজিস্টার ব্যাক টু ব্যাক কানেক্টেড, ঠিক আছে, এবং দুটো ট্রানজিস্টারের কালেক্টর থেকে আউটপুট টার্মিনালকে বার করা হয়েছে, তাই জন্য এটাকে এইরকম নাম দেওয়া হয়েছে যে ডাইরেক্ট কাপেল। এছাড়াও এর আরেকটা নামও আছে, মানে এই নামটা ডাইরেক্ট কাপেল কেন সেটাও আমি আরো ব্যাখ্যা দিচ্ছি এক্ষুনি। তার আগে তোকে মনে রাখতে হবে এই কনফিগারেশনটাকে ডিজাইন করতে হলে তোকে কিছু রুলস ফলো আপ করতে হবে। কি হতে হবে এইটা, কিন্তু আমরা এটা এই যে সার্কিটটা আঁকা হয় এটা প্র্যাকটিক্যালি কোনোদিন তৈরি করা পসিবল নয়। এক্ষুনি তোদের কোশ্চেন আসবে কেন দাদা, দেখো, কারণ এই রকম ডাইরেক্ট কাপেল হাই গেইন যদি ভোল্টেজ অ্যাম্পলিফায়ার তৈরি করতে হয় তাহলে সবার প্রথম কথা আমাকে কিউ1 ট্রানজিস্টার এন্ড কিউ2 ট্রানজিস্টারকে আইডেন্টিক্যাল হতে হবে। কি হতে হবে? আইডেন্টিক্যাল। কিউ1 ট্রানজিস্টার কিউ2 ট্রানজিস্টার আইডেন্টিক্যাল কখন হবে? যখন এদের কারেন্ট গেইন দ্যাট মিন্স বিটা1 বিটা2 এর সাথে ইকুয়াল হবে। ক্লিয়ার হয়েছে? হ্যালো হ্যালো, বিটা মানে কি? বিটা মানে হচ্ছে কমন এমিটার কনফিগারেশনের কারেন্ট গেইন। এগুলো আমি সব ডিটেলসে পড়াবো এবং কারো কারো একটু একটু মনেও পড়ে যাচ্ছে, যারা ডিপ্লোমা পড়ে এসেছিস বা যারা এর আগে পড়েছি অ্যানালগ। কমন এমিটার কনফিগারেশনে কারেন্ট গেইনকে বিটা দিয়ে ডিনোট করা হয়, এবং যদি আমাদের দুটো ট্রানজিস্টার আইডেন্টিক্যাল হতে হয় তাহলে দুটো ট্রানজিস্টারে অবশ্যই কারেন্ট গেইনকে ইকুয়াল হতে হবে। যেটা মানে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটে এরকম তৈরি করা আইডেন্টিক্যাল ট্রানজিস্টার তৈরি করা যে মানে এখানে যেটা এইখানে যে ট্রানজিস্টারটা ইউজ করছি বিসি 547 আর এখানে যে বিসি 547 ইউজ করছি তার একদম সব প্যারামিটার গুলো ইকুয়াল হওয়া পসিবল নয়। তো এটা জাস্ট একটা মডেলিং, আমার অপ অ্যাম্পকে ডিজাইন করার, বাট প্র্যাকটিক্যালি পুরো অ্যাকুরেট করা আমাদের পসিবল নয়। ঠিক আছে, কিন্তু তবুও যেহেতু এই রুলটাকে ফলো আপ করে আমাদের ডিজাইন করতে হয় যে ট্রানজিস্টার দুটোকে আইডেন্টিক্যাল রাখতে হবে, ঠিক আছে, এই জায়গাগুলো আমাদের
মাথায় রেখে চলতে হয়। তাই জন্য আমরা এখানে থিওরিটিক্যালি বলছি এটা ডাইরেক্ট কাপল হাই গেইন মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার। বাট যতটা আইডিয়াল অপ অ্যাম্প তোমাকে হাই গেইন প্রোভাইড করতে পারে, প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পে যখন আমরা অ্যানালিসিস করবো তখন দেখবো ততটা না করতে পারলেও অনেকটাই করে। বাট ওটাকে টেন্স টু আমরা অনেকটাই ধরে নিচ্ছি, কিন্তু আইডিয়ালি কোনোদিনই আমরা অ্যাচিভ করতে পারবো না ডিউ টু এই এই প্র্যাকটিক্যাল তোর প্যারামিটার গুলো, মানে যেটা থিওরিটিক্যালি বলা হয়েছে সেইটাকে ইমপ্র্যাকটিক্যাল, সেটা কখনোই মানে প্র্যাকটিক্যালি ডিজাইন করা পসিবল নয় এবং সম্ভবও নয়, এখনো অবধি তো হয়নি। ইন ফিউচার জানি না হবে কিনা। ক্লিয়ার হয়েছে কি বলতে চাইলাম? তো এছাড়াও নেক্সট পয়েন্ট যেটা আমাকে এক্ষুনি জিজ্ঞাসা করবি যে ডাইরেক্ট কাপেলের ব্যাপারে আরেকটু বলো। দেখো ট্রানজিস্টার কাপলিং সার্কিটে আর আরেকটা কথা, এটা মাল্টি স্টেজ ডাইরেক্ট কাপলিং কেন বলছে? আমরা ট্রানজিস্টারে অনেক ধরনের কাপলিং করেছিলাম, মনে আছে? আরসি কাপলিং, দুটো ট্রানজিস্টারের মাঝখানে আমরা একটা ক্যাপাসিটার লাগাতাম, সেটাকে বলা হয় ক্যাপাসিটার কাপলিং। ট্রান্সফরমার কাপলিং, কারেক্ট। এইখানে কি করা হয়েছে? কোনো রকম কিছু দেওয়া হয়নি। আর লাস্টে একটা পড়েছিলিস দেবজ্যোতি, মনে আছে? ডাইরেক্ট কাপলিং। এখানে দেখ দুটো ট্রানজিস্টারের, একটা ট্রানজিস্টারের আউটপুট আরেকটা ট্রানজিস্টারের সাথে কানেক্টেড, তাহলে এখানে ডাইরেক্ট কাপলিং হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে ডাইরেক্ট কাপল। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে। মধুরিমা বুঝতে পেরেছিস, বাদ বাকি দীপায়ন। ডাইরেক্ট কাপলিং মানে এখানে কোনো ক্যাপাসিটার বা ট্রান্সফরমার এগুলো দিয়ে দুটো ট্রানজিস্টারকে মার্জ করা হয়নি, মানে একটা ট্রানজিস্টারের আউটপুটকে অন্য ট্রানজিস্টারের সাথে কানেক্টেড করা হয়নি, বা একটা ট্রানজিস্টারের কালেক্টরকে অন্য ট্রানজিস্টারের সাথে কানেক্টেড হয়, মানে কানেক্টেড করার জন্য আমরা কোনো অন্য ধরনের কোনো অ্যাক্টিভ আর প্যাসিভ এলিমেন্ট ইউজ করছি না। তাই জন্য এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট কাপল অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, আমরা এগুলো পড়বো, আমরা তো মানে অপ অ্যাম্পটা আগে স্টার্ট করেছি, বাট এটা বললাম, এটা সিলেবাসে নেই তোদের, কিন্তু এটা তোদের জেনে রাখা উচিত। সেকেন্ড কথা, ডাইরেক্ট কাপলিং কেন বলা হচ্ছে? দেখো ট্রানজিস্টারের যে কাপলিং গুলো তোমরা পড়েছো, যেগুলোর নাম আমরা বলছি আরসি কাপেল, তারপর হচ্ছে তোর ট্রান্সফরমার কাপেল, এইখানে আমরা কাপলিং সার্কিট হিসাবে কি ইউজ করি দেবজ্যোতি? ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রান্সফরমার, আর তার থেকেও যদি লো কস্টে আমরা যদি ডিজাইন করতে চাই তাহলে আমরা ইউজ করি হচ্ছে ক্যাপাসিটার, তাই তো? হ্যাঁ কি না? ক্যাপাসিটার। কিন্তু তুমি একটা জিনিস ভাবো যে তার নেচারটা কেমন থাকবে। ক্যাপাসিটার দিয়ে যদি আমরা কাপলিং সার্কিট ডিজাইন করি তাহলে নেচার অফ দ্য ইনপুট সিগন্যাল যদি এসি হয় তাহলে কি হবে বলো? নেচার অফ দ্য ইনপুট, মানে নেচার অফ দ্য ইনপুট সিগন্যাল যদি এসি হয় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। বাট যদি আমরা তোমার ডিসি সিগন্যাল অ্যাপ্লাই করি কাপলিং সার্কিটে, কোনো একটা ট্রানজিস্টার কাপলিং সার্কিটে যদি আমরা ডিসি সিগন্যাল ইউজ করি তাহলে কি হয়ে যাবে বলো তো? বলো। দেখো যদি আমরা ডিসি সিগন্যালকে অ্যাম্পলিফিকেশন করতে চাই ইউজিং ট্রানজিস্টার কাপলিং সার্কিট, তাহলে তোমরা এক্ষুনি দেখতে পারবে যে ডিসি সার্কিটের জন্য, ডিসি মানে ফর ডিসি সাপ্লাই বা ইনপুট সিগন্যালের জন্য তোমার ওই যে কাপলিং ক্যাপাসিটারটা লাগাচ্ছ তার ক্যাপাসিটেন্সের ভ্যালু অলমোস্ট ইনফাইনাইট হয়ে যাবে। কেন স্যার? কেন আমরা ক্যাপাসিটেন্সের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ফর্মুলা জানি 1/2πfc, সবাই জানো তো? হ্যাঁ কি না? সবাই জানো? মধুরিমা জানিস? যদি আমরা মধুরিমার জন্য বলছি, যদি আমরা ক্যাপাসিটার কাপলিং ইউজ করি, এসির জন্য তো ক্যাপাসিটারের কোনো সমস্যা নেই, কিন্তু যদি আমরা ডিসি কে আমরা যদি অ্যাম্পলিফাই করতে চাই, ইন কেস আমার যদি ট্রানজিস্টার কাপলিং এ যদি ডিসি সাপ্লাই প্রোভাইড করা হয় ইনপুটে, তাহলে একটা প্রবলেম ক্রিয়েট হবে কি, ক্যাপাসিটার কি হয়ে যাবে, ক্যাপাসিটারের ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স টেন্ডস টু ইনফাইনাইট হয়ে যাবে। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স টেন্ডস টু ইনফাইনাইট হয়ে যাবে। কেন? আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ফর্মুলা জানি মধুরিমা 1/2πfc। যদি এফ এর ভ্যালু ডিসি সার্কিটে এফ এর ভ্যালু অলমোস্ট 0 ধরা হয়, ঠিক আছে, তাহলে 1/2π ইন্টু 0 ইন্টু সি মানে 1/0, 1/0 মানে ইনফাইনাইট ওহম। তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যদি ইনফাইনাইট ওহম হয়ে যায় তাহলে সার্কিটের বিহেভিয়ার হবে একটা ওপেন সার্কিটের মতো। কেন? ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স মানেই ওটা একটা, মানে কি বলবো, একটা বাধা সার্কিটে, ঠিক? হ্যাঁ, ডিসি কে ব্লক করছে। তার মানে কি হচ্ছে? তার মানে তোর আর কি হচ্ছে, ডিসি তো পাসই করবে না নেক্সট স্টেজে, তার মানে তুই অ্যাম্পলিফাইড ভার্সানে পাবি না কখনো, তাই না? তার মানে অনলি তোমার যদি ট্রানজিস্টার কাপলিং ইউজ করে যদি অ্যাপ্লাই করি তাহলে শুধুমাত্র আমরা এসি সিগন্যালকে অ্যাম্পলিফাই করতে পারবো, ডিসি সিগন্যালকে পসিবল নয়। কিন্তু অপ অ্যাম্প সার্কিটে এটা হয় না। অপ অ্যাম্প সার্কিটে যেহেতু ডাইরেক্ট কাপলিং মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার প্রোভাইড করা হচ্ছে, এই জন্য আমরা বোথ এসি অ্যাজ ওয়েল অ্যাজ ডিসি দুটোকেই কিন্তু অ্যাম্পলিফিকেশন করতে পারি। এটাও ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজ তোমার অপ অ্যাম্প ইউজ করার, যেটা তোমার ট্রানজিস্টারে ছিল না। ক্লিয়ার হয়েছে সবার কাছে হিস্ট্রিটা? গল্পের মতো বললাম, বুঝতে পেরেছিস? হ্যাঁ গৌতম, দীপায়ন বুঝতে পেরেছিস? রাহুল,
মধুরিমা এবার বুঝতে পেরেছিস যে কেন কেন আমরা অপ অ্যাম্পের দিকে এগোচ্ছিলাম আর এখন কেন এত বেশি পপুলার? চলো সবাই ক্লিয়ার তো? যদি ডাউট থাকে আমাকে বলো, আমি আবারও বলবো, কোনো অসুবিধা নেই। বল, কারোর কোনো ডাউট নেই? না স্যার, ডাউট নেই। চলো, ডাউট নেই। তাহলে এবার আমরা চলে আসছি অপ অ্যাম্পের কি সিম্বল। ঠিক আছে, অপ অ্যাম্পকে দেখতে হয় কেমন। দেখ এই যে ডায়াগ্রামটা দেখছি এটাই অ্যাকচুয়ালি অপ অ্যাম্পের ইন্টারনাল স্ট্রাকচার, যেটাকে আমরা অনেক ইজি ভাবে এবং যে কোনো বইয়ে বা যে কোনো টিচার এখান থেকে স্টার্ট করে বোঝানো। আমি জানি না কার কার অপ অ্যাম্প পড়িয়েছে কলেজে, এই ছবিটা আঁকে, কিন্তু এই ছবিটার পেছনে অ্যাকচুয়ালি লজিক আছে এইটা। এবার তোদেরকে লজিক গুলো বোঝাবো কি করে। দেখ, দেখতে পাচ্ছিস দুটো ইনপুট, হ্যাঁ কি না? অপ অ্যাম্পের এটা দুটো ইনপুট তো, হ্যাঁ কি না? এটা ভিউ। আচ্ছা, এটাকে বলা হচ্ছে এটা, এবার এটা কিসে মাইনাস, এটা প্লাসে। প্লাস টার্মিনালকে বলা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল। লিখে রাখ এগুলো কিন্তু, নন ইনভার্টিং টার্মিনাল। ঠিক আছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে না তো। হ্যাঁ দাঁড়া, দেখতে পাচ্ছিস এবার মধুরিমা? না দাদা, না না স্যার। স্যার আপনি এটা প্রেজেন্ট করুন, এমনি স্ক্রিনটা চলছিল। আপনাকে বুঝতে পারছি না, বল তোর বক্তব্যটা বুঝলাম না। কি চলছে না না চলছে? মানে এখন আসছে, এখন আসছে। এসছে 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 হ্যাঁ স্যার, হ্যাঁ চলে এসছে। মধুরিমা এসছে। হ্যাঁ চল, তা নন ইনভার্টিং টার্মিনাল তাহলে হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল। ঠিক আছে, নন ইনভার্টিং টার্মিনাল, তা প্লাস সাইন অলওয়েজ হয় নন ইনভার্টিং টার্মিনাল, মাইনাস সাইন হয় ইনভার্টিং টার্মিনাল। স্যার বলছি বাকিদের আসছে স্ক্রিন, অ্যাকচুয়ালি আমার আসছে না। তোর আসছে না? তাহলে তুই একটা কাজ কর, আমি পড়াচ্ছি না, তুই একবার বেরিয়ে জয়েন করা একবার। ঠিক আছে, দেখ, ওকে হ্যাঁ দেখ, আমি আমি এখানে স্টপ করছি, তুই বেরিয়ে জয়েন কর, তারপর আমি আবার লিখছি। ওকে হুম, তোরা সবাই দেখতে পাচ্ছিস তো বাকিরা? হ্যাঁ দেখতে পাচ্ছি। যারা দেখতে পাচ্ছিস না তারা একবার বেরিয়ে জয়েন কর, তাহলে আশা করি দেখতে পাবি। মধুরিমা বেরিয়ে জয়েন করেছে। আমার স্যার কোনো অসুবিধা হচ্ছে না, এটা অনেক ওকে ওকে ওকে, আচ্ছা আমি এদিকে নিয়ে লিখছি। দেখ, আচ্ছা এবার হচ্ছে দেখ ইনভার্টিং হয়ে গেল। এবার হচ্ছে এইখানে একটা টার্মিনাল যাবে, এখানে একটা টার্মিনাল যাবে, এটাকে বলা হয় প্লাস ভিসিসি, এটাকে বলা হয় মাইনাস ভিইই। আর এটা কি দাদা? এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে অপ অ্যাম্পের ডায়াগ্রাম। ঠিক আছে, ভি আউট। এবার 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 তোরা একটা জিনিস কম্পেয়ার করতো এটার সাথে, এখানে ভি ওয়ান মানে কি, এটা তার মানে কি রে? এটা তার মানে অ্যাকচুয়ালি কি রে? এটাই হচ্ছে, এটাই হচ্ছে ইনভার্টিং টার্মিনাল। ভি টু এটাই হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল, এটাই হচ্ছে মাইনাস ভিই সাপ্লাই, তাই না? এটাই হচ্ছে প্লাস ভিসিসি সাপ্লাই। তার মানে একটা অপ অ্যাম্পের ইন্টারনাল স্ট্রাকচার হচ্ছে এটাই। আর এই দেখ আউটপুট নেওয়া হয়েছে তো ভি আউট, ভি আউটটা মানে হচ্ছে তোর এই ফার্স্ট ট্রানজিস্টার সেকেন্ড ট্রানজিস্টারের কালেক্টর টার্মিনাল থেকে যে আউটপুট নিয়েছি তাদের দুজনের মধ্যে ডিফারেন্স। ক্লিয়ার হলো? আর আমরা লিখতে পারি ভি ওয়ান মাইনাস ভি টু। ঠিক আছে, চলো তাহলে ভি আউটের ফর্মুলা কি হয়? ভি আউট হয় হচ্ছে কে ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু লিখছি। আচ্ছা কে কেন করলাম? কারণ এটাকে বলা হয় অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর, লিখে রাখো। ভি আউটটা হচ্ছে এই যে দুটো ট্রানজিস্টার আছে, এই দুটো ট্রানজিস্টারের যে কালেক্টর টার্মিনাল থেকে যে দুটো আউটপুট বার করলি ওদের দুজনের ডিফারেন্সটাই হচ্ছে অপ অ্যাম্পের ভি আউট। বুঝলি? চল, কে টার্মটা আসবে তো তুই যখন অ্যাম্পলিফিকেশন করিস, তুই যখন কোন একটা ট্রানজিস্টারের গেইন বার করিস দেখে ওখানেও দেখবি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসে, হ্যাঁ কি না? আচ্ছা, হ্যাঁ দেখ আবারও বুঝিয়ে দিচ্ছি, তোর যদি ডাউট থাকে দেখ, এখানে এই দুটোর মধ্যে কি আউটপুট দিচ্ছিস, ডিফারেন্স, এই দুটো ইনপুটের ডিফারেন্সটাই তো অপ অ্যাম্পে যাচ্ছে, তাই না? হ্যাঁ তাহলে ভি আউট ডাইরেক্টলি প্রপোর্শনাল কার সাথে? ইনপুট দুটো ডিফারেন্সের সাথে, হ্যাঁ কি না?
তাই ইনপুট দুটো ডিফারেন্স মানে v1 মাইনাস v2 ধরলাম, ঠিক আছে? তাহলে এখানে যখন প্রপোর্শনালিটি প্রপোর্শনাল মানে সাইনটাকে উঠাবি তখন কি আসবে? কে আসবে না, একটা কনস্ট্যান্ট আসবে না? হ্যাঁ কি আছে? ওইটাই হচ্ছে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, ঠিক আছে? হ্যাঁ, লিখে রাখ। কিন্তু উপরে যে v2 মাইনাস v1 লিখেছো ইকুয়াল টু দিস। উপরে v2 মাইনাস v1 লিখে আমি অ্যাজাম্পশন করেছি v2 বড় রে ভাই, তুই v1 মাইনাস v2 ও লিখতে পারিস, আমি অ্যাজাম্পশন করেছিলাম যে v2 বড়, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? চল তাহলে এবার এখান থেকে আমরা মার্কিং করে দিচ্ছি কোনটা কোন কত নম্বর পিন। আমি অন্য একটা কালি নিচ্ছি, দেখ এটাকে, এটা হচ্ছে 2 নম্বর পিন, ইনভার্টিং টার্মিনাল 2 নম্বর পিন হয়, নন ইনভার্টিং টার্মিনাল 3 নম্বর পিন হয়, ভিসিসি হয় হচ্ছে তোর 7 নম্বর পিন, মাইনাস ভি হয় হচ্ছে তোর 4 নম্বর পিন, আর আউটপুট হয় হচ্ছে 6 নম্বর পিন। মেন ওয়ার্কিং হচ্ছে এই কটার, ঠিক আছে? এছাড়াও আর দুটো আছে, আর দুটো না, একটা তিনটে আছে, একটা হচ্ছে নাল 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 ব্যালেন্স, একটা হয় তোর হচ্ছে নো কানেকশন, এই দুটো কি কত লিখলাম, এটা 4 তাই তো করেছিস? চল এবার যদি এইটা হচ্ছে একটা স্ট্রাকচার, আমি তোকে লটস অফ স্ট্রাকচার দেখাচ্ছি, এরপরে আরেক ধরনের মানে এটার আরেকটু মডিফাইড ভাবে আমি আঁকছি, হ্যাঁ, তাহলে আরো ভালো করে ক্লিয়ার হবে যে ভেতরে কি আছে, কিভাবে কানেকশনটা থাকে। দেখ এক আর পাঁচটা যেন কি বললে? 1 আর 5, এক হচ্ছে 1 5, 1 আর 5 হচ্ছে নাল ব্যালেন্স, 8 হচ্ছে নো কানেকশন। আমি এঁকে দেবো, দাঁড়া তুই চিন্তা করিস না ভাই, সব হবে, আমি এঁকে দেবো, নিজে হাতে দায়িত্ব নিয়ে এঁকে দেবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাও লিখে রাখ, যদি পরে মিলিয়ে নিবি। দেখ এটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স, ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স বলতে পারি, জেড ইন, ঠিক আছে? এটা হচ্ছে মাইনাস, এই টার্মিনালটা মাইনাস, এই টার্মিনালটা প্লাস। তারপর এখানে হচ্ছে একটা কারেন্ট গেইন থাকে, এটা হচ্ছে হাইব্রিড মডেলের স্ট্রাকচার, এখন বুঝতে পারবি না, ঠিক আছে? যখন ট্রানজিস্টরটা পড়ানো হবে তখন সব চলে আসবে মাথায়, চাপ নেই, আমি ঢুকিয়ে দেবো মাথার মধ্যে, অসুবিধা হবে না, এখন শুধু দেখ, ঠিক আছে? এটা হচ্ছে তোর জেড ইন লিখলাম, এটা হচ্ছে তোর এইখানে যে রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে আউটপুট ইম্পিডেন্স, রেজিস্ট্যান্সটাকে এখানে আউটপুট ইম্পিডেন্স বলা হচ্ছে। আর এটা একটা কারেন্ট ভোল্টেজ মানে এটা হচ্ছে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এর এর হচ্ছে এইটার এইখানটায় লিখবি হচ্ছে এ, গেনটাকে এ দিয়ে লিখছি, কে দিয়েও লিখতে পারতিস, ভি টু মাইনাস ভি ওয়ান অথবা ভি ওয়ান মাইনাস ভি টু, যা খুশি লিখতে পারিস, ঠিক আছে? কিন্তু নর্মালি আমরা অ্যাজাম্পশন করি অলওয়েজ ভি টু বড় হয়, তাহলে অলওয়েজ সব জায়গাতে ভি টু মাইনাস ভি ওয়ানই করবো, ঠিক আছে? ভি ওয়ান মাইনাস ভি টু করলে কোনো দুঃখ নেই, কিন্তু ইন জেনারেল কেস সব জায়গাতে তাই থাকে, স্ট্যান্ডার্ড তাই ফলো করছি, ঠিক আছে? তো এটা এঁকে নাও, আর এটা হচ্ছে ভি আউট। চলো এটা হচ্ছে আরেকটা স্ট্রাকচার। আচ্ছা আমরা তার মানে অপ অ্যাম্পে কয়টা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছি? অপ অ্যাম্পের কয়টা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছ তোমরা? একটা কি ভিইই, একটা হচ্ছে ভিসিসি, হ্যাঁ কি না? ঠিক আছে চলো, গুড। আচ্ছা প্লাস ভিসিসি আর মাইনাস ভিই রেঞ্জ জানিস কত হতে পারে ম্যাক্সিমাম? -18 থেকে +18। -18 থেকে +18, তাই তো? ইন জেনারেল কেস যেগুলো ল্যাবে ইউজ করবি সেগুলো -13 ভোল্ট টু +13 ভোল্ট থাকে, ঠিক আছে? আর ম্যাক্সিমাম যদি বলিস, হ্যাঁ বলতে পারিস ওই 18 নয়, ওটা হয় হচ্ছে 22 ভোল্ট, -22 ভোল্ট টু +22 ভোল্ট, এটা ম্যাক্সিমাম থাকে, কিছু রেয়ার কেস, কিন্তু সবগুলোই ল্যাবে ইউজ যেগুলো হয় সেগুলো -13 টু +13 অথবা -15 টু +15 ভোল্টেজ থাকে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? দুটোর ক্ষেত্রে হ্যাঁ ভি আর ভি দুজনেরই রেঞ্জটা লিখলাম, দুটোই রেঞ্জ, মানে প্লাস এই যে প্লাস সাইনটা হচ্ছে ভিসিসির জন্য আর মাইনাস সাইনটা হচ্ছে ভি এর জন্য, বুঝেছো? হলো, এবার হচ্ছে আমরা কি আঁকবো, এবার হচ্ছে আমরা পিন ডায়াগ্রামটা এঁকে দিই, মানে যেগুলো তোদের বেসিক একদম, এখন আজকে একদম বেসিক আলোচনা হচ্ছে, পিন ডায়াগ্রাম।
আইসি 741, আচ্ছা এটাকে বলা হচ্ছে আইসি নচ, যেটা দেখে বোঝা যায় যে কোনটা 1 নম্বর পিন। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে 1 নম্বর পিন হবে হচ্ছে নাল ব্যালেন্স, এগুলো সব পরে ধীরে ধীরে বলছি। 2 নম্বরটা কি বাবু, কি ছিল? ইনভার্টিং টার্মিনাল। ইনভার্টিং, আইএন। 3 নম্বর কি ছিল? নন ইনভার্টিং, ইনভার্টিং। এনআই। 4 নম্বর কি ছিল? মাইনাস ভিইই, হ্যাঁ তো হ্যাঁ এটা ছিল নো কানেকশন, এটা এমনি বানানো হয়, কারণ 8টা পিনের আইসি ছাড়া তো বানানো যায় না ওইভাবে পিন, মানে আইসি অলওয়েজ হয়ে যাচ্ছে 8, 16, 12 এরকম, বা 28, 36 এরকম, কখনো 7টা অড নাম্বারে কখনো দেখবি না পিন রয়েছে, তো সেই ক্ষেত্রে একটা এক্সট্রা পিন আইসি বেসে যেন বসানো যায়, ওই জন্য ম্যানুফ্যাকচারিং ওইভাবে হয়, কিন্তু এটার কোনো ফাংশনালিটি নেই। এটা হচ্ছে 7 নম্বর পিন ক্লাস ভিসিসি, এটা হচ্ছে 6 নম্বর পিন আউটপুট, এটা হচ্ছে 5 নম্বর পিন, এটা হচ্ছে নাল ব্যালেন্স। নাল মানে ঠিক আছে, এবার যদি আমরা ভেতরে যদি এইভাবেই পরীক্ষার খাতায় এঁকে দিয়ে আসবি, কিন্তু ভেতরে এইভাবে আঁকবি, হ্যাঁ ভেতরে এইভাবে আঁকবি জিনিসটাকে, নাম্বার কখনোই কাটতে পারবে না। ঠিক আছে, ক্লিয়ার হলো? হ্যালো, এখানে এখানে এটা এখানে, তারপর অ্যাপ্লিকেশন গুলো বলবো, লিখে নিবি। গরম লাগছে আমার। এখানে এরপরে ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম দেখাবো। ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম দেখাবো। নাল ব্যালেন্স বা ওটাকে বলা হয় অফসেট নাল, পাশে ব্র্যাকেটে লিখেও রাখতে পারিস অফসেট নাল। নাল ব্যালেন্সের জায়গায় পাশে ব্র্যাকেটে লিখতে পারিস অফসেট নাল। নাল ব্যালেন্সটারও তো কোনো কাজ নেই তাই তো? না, কাজ আছে, বিশাল কাজ আছে, পরে বলবো। নাল ব্যালেন্সের কাজ যখন বললি লিখে রাখ, নাল ব্যালেন্স অথবা অফসেট নালের কাজ হচ্ছে অপ অ্যাম্পের অফসেট ভোল্টেজকে নালিফাই করা। তাহলে লেখ দিস আর ইউজ টু নালিফাই অফসেট ভোল্টেজ। 1 আর 5 নম্বর পিনকে বলা হয় অফসেট নাল অথবা নাল ব্যালেন্স, সেটার মানেটা হচ্ছে দিস আর ইউজ টু নালিফাই অফসেট ভোল্টেজ। লিখে রাখ, দিস আর ইউজ টু নালিফাই অফসেট ভোল্টেজ। ঠিক আছে, মানে ওই যে যেটা আউটপুটে হালকা ভোল্টেজ পাওয়া যায় ইনপুট না থাকলেও। কে বলছিস ওটাকে এটা? কে nullify বলছিস? করে। কে বলছিস এটা? শুভজ্যোতি। কারেক্ট বলেছে, একদম ঠিক কথা। এরকমও হয় যে ইনপুটে সিগন্যাল প্রোভাইড করা না হওয়ার জন্য ওই মাইনাস ভিই আর প্লাস ভিসিসি এই সাপ্লাই এর জন্য কিছু সাম অ্যামাউন্ট অফ ভোল্টেজ আমরা আউটপুট টার্মিনালে পেয়ে থাকি, কিন্তু আমরা কোন রকম সিগন্যালই দিলাম না, আউটপুট পেলাম, এটা তো ইমপ্র্যাকটিক্যাল। এটাও তো ইমপ্র্যাকটিক্যাল না, এটাকে নালিফাই করার জন্য আমরা অফসেট নালকে ইউজ করি। বোঝা গেছে কি বললাম? হ্যালো, আরেকবার বলো এটা। বলছি ইনপুটে কোনো সিগন্যালই দিলি না, দুটো ইনপুটকেই গ্রাউন্ড করে রেখে দিয়েছিস, তারপরে আউটপুটে তুই কিছু এলো স্মল অ্যামাউন্ট অফ ভোল্টেজ পাবি ডিউ টু তোর মাইনাস ভিই আর প্লাস ভিসিসি সাপ্লাই। ঠিক আছে, তো এটা তো ইমপ্র্যাকটিক্যাল না, আমরা কোনো ইনপুট দিলাম না, আউটপুটে সিগন্যাল পাচ্ছি, তো সেইটাকে যাতে প্রপারলি মেনটেন করা যায়, ঠিক আছে, তাই জন্য আমরা কি হয়, আমরা নাল শিটটার পরের কথাটা কেটে গেল। না ওটা কেটে গেল। কোন জায়গাটা কেটে গেল বল? ওই যে সেইটাকে বললো না, ওই মাঝখানে একটু ব্রেক করেছিল আওয়াজটা। হ্যাঁ, আমি বলছিলাম যে ধর ভিসিসি আর ভিইর জন্য তুই সাপ্লাই না দিলেও মানে সাপ্লাইয়ের জন্য তুই ইনপুট সিগন্যাল না দিলেও আউটপুটে কিছু সাম অ্যামাউন্ট অফ ভোল্টেজ পাবি, কিন্তু সেটা তো ইমপ্র্যাকটিক্যাল না, এটা তো পাওয়া উচিত নয়। আমি ইনপুট দিয়ে নিয়ে আউটপুট পাচ্ছি, তো সেইটাকে নালিফাই করার জন্য এই দুটো পিনের মানে ইম্পর্টেন্স আছে। এরা কি করে, এরা নালিফাই করে দেয় অফসেট ভোল্টেজটাকে।
ওই যেই ভোল্টেজটা তুই ইনপুটে সিগন্যাল না দিয়েও পাস সেটাকে বলা হয় অফসেট ভোল্টেজ। সেটাকে নালিফাই করার জন্য এই 1 আর 5 নম্বর পিন ইউজ করা হয়। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। চল, সবার হয়েছে আঁকা? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, তো অ্যাপ্লিকেশন অফ অপ অ্যাম্প, কোথায় কোথায় অ্যাপ্লিকেশন, কি কি অ্যাপ্লিকেশন ইউজ করা হয় বল? আমার তারপরে ওই সাবট্রাকশন, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, আর মনে হয় ওই একটা আছে বাফার হিসাবে ইউজ করা হয়। দেবজ্যোতি বলছিস তাই তো? হ্যাঁ, কিন্তু রিয়েল লাইফে কোথায় ইউজ করা হয় সেটা জিজ্ঞাসা করছি। ওগুলো তো ঠিক আছে, বুঝলাম, ওগুলো তো এক Real একটা life-এ- সার্কিট। হ্যাঁ বল। রিয়েল লাইফে ডিএসএম কোথায়? ছিল, মনে পড়ছে না ঠিক, ভুলে আচ্ছা, লিখে নে লিখে নে লিখে নে, এইটুকুই লিখে নে, বাদ বাকিগুলো তো পারবি। লেখ, দে আর ইউজড, they are used in the field of process control, they are used in the field of process control, communication sector, computers, power and signal source, display and measuring system। তাহলে they are used in the field of process control, they are used in the field of process control, communication system, computers, power and signal sources, display and measuring system। লেখা হইলে বলবি। শুনতে পাচ্ছিস সবাই? কম্পিউটার্স এর পর তারপর কি? কম্পিউটার্স, তারপর হচ্ছে তোর পাওয়ার, পাওয়ার লেখ, পাওয়ার অ্যান্ড সিগন্যাল সোর্সেস, অ্যান্ড ডিসপ্লে অ্যান্ড মেজারিং সিস্টেমস। ঠিক আছে, এখানে ইউজ করা হয়। আর সেকেন্ড আরেকটা পয়েন্ট, এটা লেখা হলে সেকেন্ড বলবো। ও যেগুলো বলছে দেবজ্যোতি কারেক্ট বলছে, কিন্তু ওইগুলো আমি লেস ইম্পর্টেন্ট ধরি, কারণ ওগুলো তো এক একটা অপ অ্যাম্পের সার্কিট কনফিগারেশন, লিনিয়ার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লিকেশনে কোথায় কোথায় ইউজ হয় এইটা আমার কাছে মেন জানার দরকার ছিল। সেটা দেবজ্যোতি কিছুটা কাছে কাছে। হ্যাঁ বল মধু, হ্যাঁ বল বল বল। ডিসপ্লে অ্যান্ড ডিসপ্লে অ্যান্ড মেজারিং সিস্টেমস। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কি বললাম? হ্যাঁ নেক্সট লেক, op-amp are used in analog signal processing and analog filtering। অ্যানালগ সিগন্যাল প্রসেসিং এবং অ্যানালগ ফিল্টারিং এও আমরা কিন্তু op-amp কে ইউজ করি। এছাড়া যেগুলো দেবজ্যোতি বললো ওগুলো অ্যাড হয়ে যাবে, কিন্তু মেজর যদি রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন বলিস তাহলে এগুলোই। ঠিক আছে, op-amp are used in analog signal processing and analog filtering। আর যেটা ও বলছে দেবজ্যোতি সেটা হচ্ছে লিনিয়ার অ্যাপ্লিকেশন গুলো বলছে অপ অ্যাম্পের, যেমন ডিফারেন্সিয়েটার, ইন্টিগ্রেটার, ইনভার্টিং নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, স্মিথ ট্রিগার, তাই না, প্রিসিশন রেকটিফায়ার। এগুলো এগুলো ও বলছে এগুলো হচ্ছে তো লিনিয়ার অ্যাপ্লিকেশন বলা হয়, মানে এগুলো হচ্ছে অপ অ্যাম্প দিয়ে এক এক ধরনের আমরা। ইউজ করা হয় না, হ্যাঁ বল। 555 টাইমারে ইউজ করা হয় না। 555 টাইমারে অপ অ্যাম্প ইউজ করা হয় না ভাই। 555 টাইমারই একটা নিজে একটা আইসি। কম্পারেটর না, ওই আইসির মধ্যে কম্পারেটর থাকে না ওই জায়গাটাতে। মানে কিসের বলতে চাইছিস বল? 555 আইসি, ওটাতে তো ওর ভেতরে তো ও কম্পারেটর। আচ্ছা, সেটা বল। হ্যাঁ, ওখানে ইউজ করা হয়, ঠিক ঠিক, একদমই ঠিক কথা বলেছে। 555 আইসি, ঠিক ঠিক, 555 আইসি, কারেক্ট কারেক্ট, 555 আইসি ওখানে অপ অ্যাম্প ইউজ করা হয় তো কম্পারেটর সার্কিট হিসেবে। মানে মাল্টি ভাইব্রেটর। হ্যাঁ একদম কারেক্ট। বাট মেজর অ্যাপ্লিকেশন যদি রিয়েল লাইফ বলিস তাহলে এই দুটো পাওয়া যাচ্ছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন গুলো সবাই লিখে নিয়েছো তো? হ্যাঁ স্যার। আমি তাহলে এগোচ্ছি। এই, কোথায় গেল? এগোচ্ছি। নেক্সট আমরা যাব ইন্টারনাল স্ট্রাকচার। ইন্টারনাল স্ট্রাকচার নয়, ইন্টারনাল ব্লক ডায়াগ্রাম। দেবজ্যোতি, তোদের কি কলেজে পড়িয়েছে নাকি নিজে পড়েছিলিস মনে আছে তাই বল? দেবজ্যোতি, হ্যালো।
হ্যালো, আমি কি বেরিয়ে গেছিলাম? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো, 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 আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো, আমি বেরিয়ে গেছিলাম না? আরে হ্যাঁ আমি তো স্যার। নিজের মতো লিখে যাচ্ছি। দেবজ্যোতি, আমি বলছিলাম যে তুই কি মানে নিজে পড়লি, পড়া ছিল এগুলো নাকি পড়াচ্ছে কলেজে? এগুলো স্যার এগুলো এগুলো ডিপ্লোমাতে পড়েছি। কারেক্ট। চলো, তোমার মনে আছে, এটা দেখে আমার ভালো লাগলো। তাহলে আমরা যদি ইন্টারনাল স্ট্রাকচার আঁকি তাহলে সবার প্রথম হবে হচ্ছে আমার এখানে প্লাস মাইনাস, এটা হয়ে যাবে তোমার এখানে ইনপুট সিগন্যাল দুটো ডিফারেন্স ভিডি, এটা যাবে হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারে। ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার এএমপি লিখছি শর্টে, হ্যাঁ। এটা হচ্ছে ইনপুট স্টেজ, এইভাবেই লিখবি কিন্তু পরীক্ষায়। তারপরে আমরা প্রোভাইড করব এখানে কি, এইটার আউটপুট কি হবে, এটা আউটপুট হবে কে ইন্টু ভিডি, মানে লিখতে গেলে লিখতে হয় হচ্ছে কে ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু মাইনাস ভি ওয়ান, ঠিক আছে। এরপরে আমরা এই স্যার দুটো, আপনার স্ক্রিন আসছে না, হ্যাঁ আপনার স্ক্রিনটা আসছে না। এই আমার স্ক্রিন আসছে না রে ভাই। আসছে আসছে। হ্যাঁ স্যার আসছে। তুই একবার বলছি আসছে না, একবার বলছি আসছে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। তাহলে স্যার আমার নেটওয়ার্কের প্রবলেম। না, আমারও মনে হচ্ছে আমারও নেটওয়ার্ক ইস্যু হতে পারে, ওই জন্য আমি একবার, এবার দেখ তো। হ্যাঁ স্যার এবার আসছে। আচ্ছা, এরপরে আমরা ইউজ করবো হচ্ছে মাল্টি স্টেজ গেইন অ্যাম্পলিফায়ার। মাল্টি স্টেজ গেইন অ্যাম্পলিফায়ার, অ্যাম্পলিফায়ারকে আমি শর্টে লিখছি এএমপি, ঠিক আছে। তো এই গেইনটা হওয়ার পরে ফাইনালি আমরা এখানে ইউজ করব, এখানে আমরা ইউজ করব বাফার সার্কিট, মানে এমিটার ফলোয়ার সার্কিটকে ইউজ করব এখানে, ঠিক আছে। আর লাস্ট আমরা ইউজ করব হচ্ছে আমাদের, যেহেতু আমাদের পাওয়ার লেভেলটাকে স্টেবল রাখতে হবে, তাই জন্য এখানে আমরা ইউজ করব কি জানো, ক্লাস বি পুশপুল অ্যাম্পলিফায়ার। ও হ্যাঁ পাওয়ার। পাওয়ার অ্যাম্পলিফায়ার যেটা পুশপুল অ্যাম্পলিফায়ার, যেটা হচ্ছে আউটপুট স্টেজে ইউজ করা হয়। এটা আছে তো না আমাদের? হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ভি আউট এটা এখানে। তারপর বলছি কোন এই তিনটে স্টেজ চারটে স্টেজের কাজ। দাদা ক্লাস এটা জানি কি ছিল? ক্লাস এ, তো ক্লাস এই ছিল। ক্লাস দেখো ভাই, পাওয়ার অ্যাম্পলিফায়ারের ক্লাসিফিকেশন হলে বলতে গেলে আমরা বলতে পারি ক্লাস এ পুশপুল, ক্লাস বি পুশপুল, ঠিক আছে, ক্লাস এ বি পুশপুল। এটাই বলছি। হ্যাঁ ঠিক আছে, এবার মনে পড়ে গেছে। ক্লাস 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 এ তে তোমার 20% থেকে 30% এফিসিয়েন্সি প্রোভাইড করতে পারে, ক্লাস এ পুশপুলে একটু বেশি, লেস দেন 50%। ক্লাস বি পুশপুলে, ক্লাস বিতে ওই 50% 60%। ক্লাস বি পুশপুল সব থেকে ভালো, 78.5% এফিসিয়েন্সি প্রোভাইড করে। কিন্তু ক্লাস বি পুশপুলে সব থেকে মেন ডিসঅ্যাডভান্টেজ পাওয়া যাচ্ছে যে এখানে একটা ডেড ব্যান্ড তৈরি হয়, যেটাকে বলা হয় হচ্ছে ক্রস ওভার ডিস্টরশন। সেই ক্রস ওভার ডিস্টরশনটাকে কমানোর জন্য আমরা ইউজ করে থাকি হচ্ছে তোমার ক্লাস এ বি পুশপুল অ্যাম্পলিফায়ার ইউজিং ডায়োড কনফিগারেশন। অ্যান্ড আমরা যদি এফিসিয়েন্সিকে খুব বেশি চাই তাহলে আমরা ক্লাস সি ইউজ করবো, কারণ ক্লাস সি পাওয়ার অ্যাম্পলিফায়ারে এফিসিয়েন্সি সব থেকে বেশি, মানে অ্যাভাব 90%, হ্যাঁ কি না বলো? হ্যাঁ মনে পড়ে গেছে তো? হ্যাঁ। চলো, আঁকা হলে বলবে। লেখা হলে বলবি। ঠিক আছে দাদা। প্রথম স্টেজটার কাজ কি কেউ বলতে পারবে? প্রথম স্টেজটার কাজ কি?
আকাশ বল। হ্যাঁ, ওটা তো আউটপুটটা বের করে, আউটপুট বার করে? মানে ইনপুটটা নেয় তারপর আউটপুট বের করে। তার মানে কি করছেটা কি? আউটপুটের সাথে কে গুণ হচ্ছে, তার মানে কি করছে সেটা বল আমাকে। বল, কেউ একজন বল, দেবজ্যোতি বল। অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা মনে হয় ইনটু হচ্ছে আউটপুটের। দীপায়ন কিছু বল। বাদ বাকি যারাই আছিস তারা একটু চেষ্টা কর রে। হ্যাঁ বল। না আমি যাব না, কেন? আমার বেকার গিয়ে লাভ কি? আমার কিছুই যখন পাবো না এখন, দরকার নেই আমার। আমার অনলাইনেই আমি নামিয়ে নিয়ে আমার কাজ হয়ে যাচ্ছে সব জায়গাতে, ওটার জন্য আমি বেকার কেন যেতে যাবো? হুম হুম হুম, হুম। বল বল বল, কেউ বলতে পারছিস না? আরে কি ফার্স্ট, অপামের স্টেজটাই তো আসছে মানে প্রথমটা। সেটা বলবি তো, মানে সেটা ভালো করে বল, কি কি অ্যাকচুয়ালি কে ফে দিয়ে কি মিন করতে চাইছে তাহলে। তো অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা এটাই তো জানতে চাইছিলাম। তাহলে ইট প্রোভাইডস অ্যাম্প্লিফিকেশন অফ দ্য ডিফারেন্স ভোল্টেজ বিটুইন টু ইনপুটস, তাই তো? তাহলে ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার যেটা ইনপুট স্টেজ, তার মেন কাজ কি? সেটা প্রোভাইড করে অ্যাম্প্লিফিকেশন। কার উপরে বেস করে? তোমার ইনপুট দুটো যে টার্মিনাল আছে তাদের দুজনের যে ডিফারেন্স, ভোল্টেজের যে ডিফারেন্স, তার উপরে বেস করে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো। হ্যাঁ। চলো সেকেন্ড স্টেজে এখানে আমরা যেটা আঁকছি সেখানে সিঙ্গেল ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার ইউজ করেছি। কিছু কিছু অপ অ্যাম্পের ক্ষেত্রে এটাও হতে পারে যে এখানে আমরা একের অধিক সংখ্যক ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার স্টেজ ইউজ করতে পারি, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ। কারণ আরো যত বেশি আমি ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার বাড়াবো তত আমার কি হবে, আমার সিগন্যালের স্ট্রেংথ আরো বেশি হবে, মানে সিগন্যালে অ্যাডিশনাল গেন আমি কি করতে পারবো, অ্যাডিশনাল গেন আমি ইনক্রিজ করতে পারবো। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যালো। হ্যাঁ দাদা। আর পুশপুল অ্যাম্প্লিফায়ারের কাজটা কি হবে? ক্লাস বি বল। পাওয়ারটাকে অ্যাম্প্লিফাই করবে। পাওয়ারটাকে তো অ্যাম্প্লিফাই করবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার আউটপুট টার্মিনালে যেন পাওয়ারটা অলওয়েজ স্টেবল থাকে, সেখানে যেন পাওয়ার লেভেলটা ফ্ল্যাকচুয়েটেড না হয় সেটাকে দেখবে। বাফার সার্কিটটা বাফার সার্কিট কি করবে? ভোল্টেজ ফলোয়ার সার্কিট, ইনপুট যেমন হবে আউটপুটকে তেমন ফলো আপ করাবে, আউটপুটও সেম থাকবে। সেম থাকবে। এবং বাফার সার্কিটে আমরা সাধারণত ইউজ করে থাকি হচ্ছে কি কি জানিস? বাফার সার্কিটে আমরা সাধারণত ইউজ করে থাকি সি সির সাথে সি কম্বিনেশন, মানে কমন এমিটার কমন কালেক্টর প্লাস কমন এমিটার কনফিগারেশনে আমরা বাফার সার্কিটকে ডিজাইন করি, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? ইনপুট আউটপুট সেম রাখবে, তাহলে ওটা দেওয়ার মানেটা আমি ঠিক বুঝতে পারছি না। ওটা ওটা মেনলি নয়েজ ইমিউনিটি পাওয়ারটা তোর ইনক্রিজ করে দেয়, মানে যদি কোনো নয়েজ থাকে সেটাকে ও আউটপুটে পাস করবে না, বুঝেছিস? বাফারে তো এমনি অপের মতো ডাইরেক্ট যদি মানে ফিডব্যাক। হ্যাঁ বল বল, শুনছি। তো হয়ে যায়। হ্যাঁ বল। বাফার সার্কিটটা তো অপাম হিসাবে ইউজ করতে পারি, অপাম দিয়েও তো করতে পারি। ভোল্টেজ ফলোয়ার সার্কিট অপ অ্যাম্প দিয়ে যেটা করতে পারি সেটা এখনো আমরা তো শিখবো, আমরা জানি না, কিন্তু ফার্স্ট টাইম যখন ডিজাইন করেছিলাম তখন তো আমাকে ট্রানজিস্টার দিয়ে করতে হবে, তাহলে সিসি প্লাস সি, সিসি প্লাস সি দিয়ে বাফার সার্কিটটাকে ডিজাইন করা হয়েছিল ওখানে, ঠিক আছে? আর আউটপুট টার্মিনালে পাওয়ার লেভেলটাকে স্টেবল রাখার জন্য এবং পাওয়ার গেইনটা প্রপারলি লোডে প্রোভাইড করার জন্য আমরা ক্লাস বি পুশপুল অ্যাম্প্লিফায়ারকে ডিসাইড করে নিয়েছি, কারণ ক্লাস বি পুশপুল অ্যাম্প্লিফায়ারই হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট তোর অল তোর পাওয়ার অ্যাম্প্লিফায়ারের মধ্যে। যদিও বা ক্রস ওভার ডিস্টরশনটা থাকে সেটা অনেক, মানে আবার অডিওটা কেটেছি। আমি বলছি ক্লাস বি পুশপুল অ্যাম্প্লিফায়ারটা আর বাদ বাকি যে অ্যাম্প্লিফায়ার গুলো আছে পাওয়ার অ্যাম্প্লিফায়ার তাদের থেকে অনেক বেটার, কারণ এফিসিয়েন্সিও বেটার, অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্টরশন
ঠিক আছে, এগুলো ক্রিয়েট হওয়ার চান্সেস অনেক কম থাকে। ঠিক আছে, তাই জন্য মোর স্টেবল পাওয়ার আউটপুট টার্মিনালে মানে লোডের অ্যাক্রসে আমরা অ্যাচিভ করতে পারি। তাই জন্য আমরা এখানে ক্লাস বি পুশপুল অ্যাম্পলিফায়ারকে আমরা আউটপুট স্টেজে ইমপ্লিমেন্ট করেছি। ক্লিয়ার হয়েছে কি বললাম? এবার আমরা যাব হচ্ছে আইডিয়াল অপ অ্যাম্প আর হচ্ছে প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের মধ্যে আলোচনা। চলো নেক্সট পেজে যাই, নেক্সট পেজে গিয়ে বলছি। আচ্ছা, যারা ম্যাকআউট আছিস ম্যাকআউট একটু খোল, বা যাদেরই অপ অ্যাম্প আছে তাদের অপ অ্যাম্পের সিলেবাসটা একটু আমাকে একটু বল কি কি আছে। আমার কাছে সিলেবাস আমি দেখছি না, কিন্তু আমি থরলি পড়িয়ে যাচ্ছি। স্যার আইডিয়াল অপ অ্যাম্প আছে, তারপর আছে ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার, তারপরে আছে স্যার কনস্ট্যান্ট কারেন্ট সোর্স, ব্র্যাকেটে কারেন্ট মিরর, আর তারপরে আছে স্যার লেভেল শিফটার, তারপরে আছে স্যার সিএমআরআর, তারপরে স্যার আছে ওপেন অ্যান্ড ক্লোজ লুপ সার্কিট, তারপরে স্যার আছে ইম্পর্টেন্স অফ ফিডব্যাক লুপ, তারপরে স্যার আছে ইনভার্টিং এন্ড নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, তারপরে স্যার আছে ভোল্টেজ ডিভাইস। এটা কি তুই বললি কাদের জন্য বললি? এটা কি ইসের জন্য বললি মানে ম্যাকআউটে? তাহলে আমরা এখন ঠিকঠাক গতিতে এগোচ্ছি। এরপরে আমরা আইডিয়াল এবং প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প পড়বো, তারপরে আমরা এই লুপের গল্পটা শুনবো আজকে, তারপরে ক্লাসটা আজকে এখানেই এন্ড করবো। নেক্সট দিন আমরা ডিজাইন করা শিখবো, যে ইনভার্টিং নন ইনভার্টিং ডিফারেন্সিয়াল, আর যেটাকে তুই বলছিস না ভোল্টেজ লেভেল শিফটার না কি একটা বলছিস ওটা। হ্যাঁ বল। বেসিক কম্পারেটর মানে ইস্যু আছে, প্রিসিশন রেকটিফায়ার, বেসিক কম্পারেটর, লিমিট ট্রিগার ওই করতে হবে। কি এটাও কি ম্যাকআউটেরই বলছিস? না এটা পরের চ্যাপ্টারে আছে, মানে পরের ইউনিটে আছে, ওটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ। হ্যাঁ ওই দুটোকেই একসাথে বল, আমি একটাই চ্যাপ্টার ভাবছি ওই দুটোকে। ঠিক আছে, ওই দুটোকে একভাবে নিয়ে আমি চলছি, কিন্তু আমি কিন্তু আলাদাভাবে দেখছি না। অ্যাডার আছে, ইন্টিগ্রেটর আছে, ডিফারেন্সিয়েটর আছে, মানে পরের ইউনিটে এগুলো আছে। আচ্ছা ঠিক আছে এইটাই হচ্ছে মেজর চ্যাপ্টার, বুঝলি তো? এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে, এবং আমি যে কোশ্চেন গুলো বলে দেবো তার বাইরে কোনো কোশ্চেনই আসবে না। মানে চিন্তা করার কোনো কারণ নেই, পরীক্ষার আগে সাজেশন পেয়ে যাবি, এবং যেগুলো আমি বলবো সেগুলোই আসবে। শুধুমাত্র নিউমেরিক্যাল খুব ভালো করে করতে হবে, সেটা আমি ম্যাক্সিমাম করাবো। ঠিক আছে, দাঁড়া এই লোডিং নিক, আমার তো জানিস একটা সমস্যা হয় অলওয়েজ। লোডিং নিক, তারপর কতক্ষণ সময় লাগবে একটু দাঁড়া। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে। দাঁড়া, চল এবার আমরা পড়বো হচ্ছে আইডিয়াল অফ অ্যাম্প। বল তো আমাকে মধুরিমা, বল আইডিয়াল অফ অ্যাম্পের ব্যাপারে। মধুরিমা আছিস? হ্যাঁ হ্যাঁ বল কি কি শুনেছিলিস, কি কি মনে আছে একটু শেয়ার কর সবাইকে। ভুলে গেছি। যা ভুলে গেছে। অন্য কেউ? দেবজ্যোতি বাদ দিয়ে। দেবজ্যোতি বাদ দিয়ে। দেবজ্যোতি বাদ দিয়ে কেউ বলতে পারছিস না? সবাই ভুলে গেছিস? মনে পড়ে আইডিয়াল অপ অ্যাম্পের ভোল্টেজ গেইনটা ইনফাইনাইট হয়। হ্যাঁ তাহলে কি লিখবো? দ্য ভোল্টেজ গেইন লিখে দিচ্ছি, এটা আসে কিন্তু, হ্যাঁ পরীক্ষায় 2 নম্বরে আসে, 2 নম্বর সেকশনটায় আসে। অলসো ইনপুট ইম্পিডেন্স ইনফাইনাইট হয়, আউটপুট ইম্পিডেন্স 0।
The voltage gain, also known as differential open loop gain, is infinite. ঠিক আছে, আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে। মানে কি দাদা, মানে হচ্ছে এ ও এল ইজ ইকুয়াল টু ইনফাইনাইট হবে, লিখে রাখো। সেকেন্ড পয়েন্ট যদি আমরা বলি আইডিয়ালের, তাহলে হবে হচ্ছে ইনপুট ইম্পিডেন্স অফ অ্যাম্প ইনফাইনাইট হয়, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে আইডিয়াল অপ অ্যাম্পের ইনপুট কারেন্ট কি হয়? আইডিয়াল অপ অ্যাম্পের ইনপুট কারেন্ট কত হয়? আইডিয়াল অপ অ্যাম্পের যেহেতু ইনপুট ইম্পিডেন্স ইনফাইনাইট, আইডিয়াল অপ অ্যাম্পের ইনপুট কারেন্ট অ্যাপ্রক্সিমেটলি 0 অ্যাম্পিয়ার, হ্যাঁ কি না বলো? 0। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট। আউটপুট ইম্পিডেন্স কি হবে? অপ অ্যাম্পের আউটপুট ইম্পিডেন্স 0 হবে, 0 আউটপুট ইম্পিডেন্স 0 হবে, ঠিক আছে। তার মানে তাহলে তার মানেটা কি, সেই মানেগুলো জানতে হবে। তার মানে হচ্ছে দ্য আউটপুট ভোল্টেজ রিমেইন সেম, ঠিক আছে, আউটপুট ভোল্টেজ রিমেইন সেম ইরেসপেক্টিভ অফ দ্য ভ্যালু অফ লোড রেজিস্ট্যান্স RL। লোড রেজিস্ট্যান্স তুই যা খুশি চেঞ্জ করে দে, আউটপুট ভোল্টেজ কোনোদিন চেঞ্জ হবে না, বিকজ আউটপুট ইম্পিডেন্স 0, ঠিক আছে, আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ 4 নম্বর পয়েন্ট। এই মধুরিমা বুঝতে পারছিস, লিখে নিচ্ছিস তো? হ্যাঁ এরপরে কিন্তু আর লাইফে সুযোগ পাবি না, ভুলে গেছিস তখন আর বলবি না কিন্তু বিটেকের পরে ভুলে গেছি, তাহলে কিন্তু আর কেউ কিন্তু চাকরি বাকরির দিকে যা বা হায়ার স্টাডিজে যে কোনো জায়গায় যা, তুই গেট দে, তুই না গেট দে, তুই এমনি কলেজে ভর্তি হ, প্রত্যেকটাতে কিন্তু এমটেকের ক্ষেত্রে বলছি সব জায়গাতে কিন্তু ইন্টারভিউ বেসিসে অ্যাডমিশন নেয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাবে, তখন কিন্তু যদি বলিস আমি জানি না ভুলে গেছি, তখন বলবে ঠিক আছে, এইটাই বলবে ঠিক আছে, পরে আর লিস্টে কিন্তু নাম উঠবে না কখনো। তাই যদি ভুলে যা, যারা ভুলে গেছিস তাদের কাছে এখনো সময় আছে, এই 3 বছর কিন্তু একদম লাগাতার সেই জায়গাগুলো মেক আপ করে নেয়, ঠিক আছে। চলো তারপর নেক্সট হচ্ছে জিরো অফসেট ভোল্টেজ 0 হয়, লিখে রাখো, জিরো অফসেট ভোল্টেজ। অফসেট ভোল্টেজ কি বলতো? অফসেট ভোল্টেজ যেটা এক্ষুনি বলছিলাম, অফসেট বলতে হচ্ছে V1 ইকুয়াল টু V2, যদি আমার 0, হ্যাঁ V1 আর V2 ইকুয়াল টু 0 ভোল্ট হলেও আমি আউটপুট ভোল্টেজ কি পাবো? নিয়ার অ্যাবাউট ওই স্মল ভ্যালু, তাই তো? হ্যাঁ, স্মল ভ্যালু, অ্যাপ্রক্সিমেটলি স্মল ভ্যালু একটা আউটপুট ভোল্টেজ আমরা অলওয়েজ পাবো, সেটাই হচ্ছে অফসেট ভোল্টেজ। আর অফসেট ভোল্টেজ 0 হয়, অফসেট ভোল্টেজ 0 মানে হচ্ছে আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে অফসেট ভোল্টেজ 0 মানে হচ্ছে যখন ইনপুট V1 ইকুয়াল টু V2 ইকুয়াল টু যখন 0 হবে, তখন আউটপুট ভোল্টেজও 0 হবে। মানে এটা আইডিয়ালি বলা হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি হয় না। প্র্যাকটিক্যালি V1 V2 0 হলেও সাম অ্যামাউন্ট অফ তুমি আউটপুট ভোল্টেজ কিছু না কিছু পাবেই, যতই ভালো হোক অপ অ্যাম্প, টেক্সাস বানাক আর যেই বানাক। কিন্তু আইডিয়াল অপ অ্যাম্পের স্ট্রাকচারে বলা হয়েছে যে আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে অফসেট ভোল্টেজ অলওয়েজ 0 হয়, মানে ইনপুট সিগন্যাল 0 মানে আউটপুট সিগন্যালও 0। ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না বলো? চলো নেক্সট যাবো হচ্ছে 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে আমরা বলবো ব্যান্ডউইথ হয় ইনফাইনাইট, মানে যে কোনো রেঞ্জের ফ্রিকোয়েন্সিকেই ও কি করতে পারে? অ্যাম্পলিফিকেশন করতে পারে, সে মেগা আজ হোক, গিগা আজ হোক, আর কিলো আজ হোক, ঠিক আছে। ব্যান্ডউইথ ইনফাইনাইট হার্জ, তার মানে দেখা যাচ্ছে যে কি হচ্ছে, দেখা যাচ্ছে আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো ফ্রিকোয়েন্সি রেঞ্জেই কি করতে পারে আমার অপ অ্যাম্প? অ্যাম্পলিফিকেশন প্রোভাইড করতে পারে, হ্যাঁ কি না? তাই তো? চলো, হ্যাঁ বল, কে কি বলছিস বল। হ্যালো, কেউ কিছু বলছিস না, তাই তো? চলো নেক্সট, হ্যাঁ বল। না দা বলো আচ্ছা, নেক্সট অবশ্যই সবাই জানি CMRR, তাও ইনফাইনাইট হয়, হ্যাঁ কি না? দাদা CMRR কি? CMRR হচ্ছে ডিফারেন্সিয়াল মোড গেইন
ডিভাইডেড বাই কমন মোড গেইন এর রেশিও, তাই তো? এবং সিএমআর এর ভ্যালু অলওয়েজ তোমার পজিটিভ হবে, নেগেটিভ কখনো হয় না। ডিফারেন্সিয়াল মোড গেইন আর কমন মোড গেইন এটা কি? যাবো এগুলো সব ধীরে ধীরে আসছি, আমি তো এখন শুধুমাত্র ক্যারেক্টারিস্টিক বলছি। ডিফারেন্সিয়াল মোড গেইন আর কমন মোড গেইন কি? ডিফারেন্সিয়াল মোড গেইন হচ্ছে যখন তুই ডিফারেন্ট টাইপস অফ তুই ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই করবি, ঠিক আছে, এবং তোর তার জন্য আউটপুট সিগন্যালে তোর গেইনটা যেটা পাবি সেটাকে বলা হয় ডিফারেন্সিয়াল মোড গেইন। এবং তুই কমন টাইপ অফ সেম অ্যাম্পলিটিউডের মানে একেবারে তুই দুটো আইডেন্টিক্যাল সিগন্যাল যখন তুই অপ অ্যাম্পে পাঠাচ্ছিস, তখন তার রেসপেক্টে অপ অ্যাম্প যে আউটপুটটা মানে জেনারেট মানে তোর প্রডিউস করছে সেটা হচ্ছে কমন মোড গেইন, ঠিক আছে? বুঝে গেছো? বোঝোনি তাই তো? বোঝোনি তো? আমি আরো ডিটেলসে যাবো, দাঁড়া এক্ষুনি যাচ্ছি, এগুলো পড়িয়ে নি। অপ অ্যাম্পের ইনপুট এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স পড়িয়ে মানে আইডিয়াল আর প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প বলে দিই, তারপরে আমি যাচ্ছি, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই। সিএমআরআর এর ফুল ফর্ম হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও। কমন মোড রিজেকশন রেশিও হচ্ছে ডিফারেন্সিয়াল মোড গেইন অ্যান্ড কমন মোড গেইনের রেশিও। কিন্তু যখন এটাকে আমাকে ডিবিতে বার করতে হবে মানে ডেসিবেলে ক্যালকুলেট করতে হবে, তখন এর আগে কিছুই না, একটা 10 লগ বসে যাবে। 10 লগ মানে 20 লগ 10 বেস এডিএম ডিফারেন্সিয়াল মোড গেইন ডিভাইডেড বাই কমন মোড গেইন, তখন এটা ক্যালকুলেট করে আর তোমার যে অ্যান্সারটা আসবে সেটা ডিবিতে আসবে। ক্লিয়ার হলো? তাহলে ডিবি ক্যালকুলেশনের জন্য আমরা এই ফর্মুলা ইউজ করবো, আর নর্মাল ক্যালকুলেশনের জন্য এটা ইউজ করবো। এবং আইডিয়াল অপ অ্যাম্পের তোমার কমন মোড রিজেকশন রেশিও ইনফাইনাইট হয়, ঠিক আছে? হ্যালো? স্যার লিখছিলাম। হ্যাঁ মানে আমি বলে দিচ্ছি, তোরা লিখবি, ঠিক আছে লেখ। আমি বললাম, শুনেছিস তো? ব্যাপারটা বুঝতে পেলেই হলো, তারপর লিখে নে। 5 নম্বর 6 নম্বর আচ্ছা ডিবিতে আসবে ওটা কি ডেসিবেল? ডেসিবেল, হ্যাঁ ডেসিবেলে আসবে। আচ্ছা আমরা পড়বো, আমরা একটু বাদেই পড়বো যে প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে সিএমআরআর এর ভ্যালু 60 ডেসিবেল টু 120 ডেসিবেল হয়। হ্যাঁ তো দেবজ্যোতি, তাই তো পড়েছিলিস? হ্যাঁ। মনে আছে তো? সেটাই। কে একজন লেফট করলো, কে রে? পালিয়ে গেছে, আর পাচ্ছে না নিতে নাকি? মাথায় নিতে হবে আস্তে আস্তে, অল্পতেই হয়ে কুপকাত হয়ে গেলে সমস্যা আছে। এই শুভজ্যোতি আছে, দেখতে পাচ্ছি না। শুভজিৎ আছে, শুভজ্যোতি নেই না আজকে? আচ্ছা তোদের ম্যাথ ক্লাস নিলাম, তোরা কেউ ম্যাথসে অ্যাটেন্ড করলি না কেন? কাউরি কি ম্যাথস নেই নাকি? না আছে, আমি বাইরে ছিলাম তাই নিতে পারলাম না। কে? দেবজ্যোতি? আমি দেবজ্যোতি। দেবজ্যোতি ম্যাথস কিন্তু করতে হবে ভাই, ম্যাথস কিন্তু ভয়ঙ্কর জিনিস ভাই এই সেমিস্টারে, ঠিক আছে? প্রবাবিলিটি পড়াচ্ছিলাম, আলাদা ছিল ওই যে। আমি জানি তোদের ওগুলো হবে, চাপ নেই আকাশ, কিন্তু যাদের আছে তারা জয়েন করিস বাবা, মিস করিস না, ওটা কিন্তু ভয়ঙ্কর সাবজেক্ট, এগুলোতে আরামসে নাম্বার উঠে যাবে, ওটা নিয়ে চাপ থাকে। আচ্ছা এরপরে এটা লেখা হয় ম্যাথসটা, বলছি যে ম্যাথসটা নিউমেরিক্যাল ম্যাথডসটা যদি করে যাই ভালো করে তাহলে পাস করে যাবো। হ্যাঁ এইরকম গ্যারেন্টি কিছু দিতে পারি না। আমি যখন বিটেকে তোদের মতো থার্ড সেমিস্টারে ছিলাম, তখন টোটাল কলেজে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মিলিয়ে মানে দুজনের পেপার ছিল ম্যাথস, ঠিক আছে? তো 140 জনের মতো স্টুডেন্ট ছিল টোটাল। 140 জন না হলে কতজন ছিল, 80-90 জন তো কম করে হবেই হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওর মধ্যে মাত্র 30 থেকে 35 জন পাস করেছে, বাদ বাকি সবার ফেল। ভয়ঙ্কর, কিন্তু আমি এই জন্য বলছি ম্যাথস কিন্তু ভয়ঙ্কর জিনিস, মানে ওটাতে কিন্তু চাপ কেন বলতো? কারণ ইঞ্জিনিয়ারিং এর লোকেরা তো তোর খাতা দেখছে, মানে ধর অ্যানালগ, মানে ধর আমি অ্যানালগ খাতা দেখছি, ঠিক আছে, ছেলেটাকে একটু মার্কস দিয়ে দিই, কিন্তু যেগুলো মানে জেনারেল সায়েন্সের আন্ডারে পড়ে, যেমন ম্যাথামেটিক্স ফিজিক্স, এই সাবজেক্টগুলো যে সেমিস্টারে আসবে, সেগুলো কিন্তু সেই লোকগুলো কিন্তু কখনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে ম্যাথসের লোক নয়, তারা এমনি জেনারেল ম্যাথসের লোক ইঞ্জিনিয়ারিং কলেজে ম্যাথস ডিপার্টমেন্টে পড়াচ্ছে, তাই তো? তারা কিন্তু তাদের ফিলিংস কিন্তু অন্যরকম বাবা, একটু এদিক ওদিক হলে নাম্বার কেটে নেয়, ঠিক আছে? এই জন্য ভয়ঙ্কর ব্যাপার, এই জন্য বলছি নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট কিন্তু সবসময় ভালো করে পড়বি। যারা ইলেকট্রিক্যাল আছিস, কোনো একটা সেমিস্টারে দেখা গেল ইলেকট্রনিক্স এর কোনো সাবজেক্ট পড়তে দিয়েছে তোদের, মনে রাখবি ইলেকট্রনিক্স এর টিচাররা কিন্তু
তোদের যখন খাতা দেখবে তারা কিন্তু ভাই তোদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কোড টিচাররা যেভাবে খাতা দেখে সেভাবে দেখবে না, একটু চাপবে। আমাদের ক্ষেত্রে যেটা আমাদের ইসি ইলেকট্রনিক্স এর যেটা সব থেকে বড় প্রবলেম, ইলেকট্রনিক্স এর প্রত্যেকটা সেমিস্টারে একটা করে সিএসটি বা আইটি সাবজেক্ট থাকে, যেগুলো সিএসটি আইটি ডিপার্টমেন্টের টিচাররা নিতে আসে, এবং তারা কখনোই পছন্দ করে না ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যালদের। মানে ব্যবহার বল, মানে কমিউনিকেশন বল, গ্যাপ থাকবেই থাকবে, সেইভাবে বন্ডিং খুব না, কম কিন্তু টিচারের সাথে আমাদের হয়। ক্ষেত্রে আলাদা, আমাদের মানে যে যিনি ডেটা স্ট্রাকচারের ওনার ব্যবহারও খুব ভালো, মানে আমি কি বলছি, আমাদের বেলাও যে ডেটা স্ট্রাকচার নিত আমাদের যে স্যার নির্মল স্যার, ব্যাপক, এখনো ফোন করলে হেল্প করে দেয়, কিন্তু সব টিচার তা নয়। আমার তো সারা লাইফের একটা ম্যাডামের ওপর খুব প্রচুর খার, এবং ওই জন্য আমি জাভাটা ভালো করে শিখতে পারিনি। ওই ম্যাডামটা এত বেকার ছিল, মানে বেকার ছিল মানে কিছু বলতে গেলে এই তুমি পারো না, তুমি পারো না, তুমি এই করো না। আরে ভাই পারবো কি করে, আমার সাবজেক্ট নাকি, আমি তো শিখতেই এসেছি। হ্যাঁ হ্যাঁ সেটাই। বুঝেছিস, এই জন্য বলছি তো। এই তুমি কও না, তোমাকে অ্যাটেন্ডেন্স কেটে নেবো, কিন্তু এরকম একটা ব্যাপার থাকে, এই তুমি আসছো না, তোমার অ্যাসাইনমেন্ট হয়নি জমা, ঠিক আছে, এমনি নিজের ডিপার্টমেন্ট কি হলো, ঠিক আছে ঠিক আছে, আজকে হয়নি, কালকে বিকালের 4টের মধ্যে সাবমিট করে দিবি, নাহলে নাম্বার দেবো না, কিন্তু এই অবধি বলবে। কিন্তু নন ডিপার্টমেন্টে না, এখনই যাওনি তোমার মার্কস আমি কম বসাবো, বুঝলি, এরকম একটা মেন্টালিটি থাকে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য বলছি যে এই সাবজেক্টগুলো কিন্তু একটু সাবধানে পড়াশোনা করা উচিত। আচ্ছা, সিএমআরআর হয়ে গেল, এবার নেক্সট আমরা যাবো স্লিউ রেট। বল স্লিউ রেট কত হবে? মানে ইনফাইনাইটি হবে। হ্যাঁ, স্লিউ রেট ইনফাইনাইট হয়, স্লিউ রেট ইনফাইনাইটই হয়। স্লিউ রেটটা কি দেখ, স্লিউ রেটটা হচ্ছে তোমার ইনপুট সাইডে, এটাও ইনফাইনাইট হয়, এটা হচ্ছে তোমার ইনপুট সাইডে তোমার স্মল চেঞ্জেস এর জন্য, ভোল্টেজের স্মল চেঞ্জেস এর জন্য তোমার আউটপুটে ম্যাক্সিমাম কি অ্যামাউন্ট অফ আউটপুট ভোল্টেজ চেঞ্জ হচ্ছে, মানে ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ অফ আউটপুট ভোল্টেজ, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে, ডিউ টু স্মল চেঞ্জ ইন ইনপুট সিগন্যাল, ঠিক আছে, এইটাই অ্যাকচুয়ালি ডিফাইন করা হচ্ছে স্লিউ রেটকে। কি বললাম, বোঝা গেছে কি বললাম? হ্যালো, আরেকবার বলছি, তোমার ইনপুট সিগন্যাল বা ইনপুট ভোল্টেজে সাম অ্যামাউন্ট অফ চেঞ্জেস হলো। ধর আগে ইনপুট সিগন্যাল ছিল হচ্ছে তোর 5 ভোল্ট, এখন সেটা হয়ে গেল 5.25 ভোল্ট। এই 5.25 ভোল্ট চেঞ্জ হলো, 5 থেকে 5.25 হওয়ার জন্য, ইনপুট সিগন্যালে চেঞ্জ হওয়ার জন্য তোর আউটপুট ভোল্টেজ ম্যাক্সিমাম টাইমের রেসপেক্টে কতটা চেঞ্জ হতে পারে সেইটা ডিফাইন করা হয় স্লিউ রেট দিয়ে। এটা দিয়ে কি করা হয়, এটা দিয়ে বোঝা হয় একটা অপ অ্যাম্পের রেসপন্স টাইম কত বেটার, মানে সেই ইনপুট সিগন্যালকে কত স্মল চেঞ্জের ইনপুট সিগন্যালকে সে অ্যাম্পলিফাই করে তোর আউটপুটে প্রডিউস করতে পারছে, এবং কত স্মল চেঞ্জের ইনপুটের জন্য ম্যাক্সিমাম কত আউটপুট সে অ্যাম্পলিফিকেশন প্রোভাইড করতে পারছে আউটপুট ভোল্টেজের ওপর। ক্লিয়ার হলো কি বললাম? ঠিক আছে, তো এটাকেই বলা হচ্ছে স্লিউ রেট। এটা অ্যাকচুয়ালি কোন একটা অপ অ্যাম্পের তোর রেসপন্স টাইমটাকে ডিফাইন করে। ওকে, আচ্ছা, তারপরে এর পরের পয়েন্ট 3টে কোথাও পাবি না, এই 3টেই মেন, কোনো বইয়ে লেখা নেই। টেম্পারেচারের ওপরে কোন রকম, একটুখানি বাম দিকে সরে। হ্যাঁ আমি কিছু লিখছি না, আমি মুখেই বলছি, তুই শোন শুধু। 8 নম্বর পয়েন্ট যেটা বলছি, 8 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার আইডিয়াল অপ অ্যাম্পের ওপরে কোনো রকম টেম্পারেচার এফেক্ট আসে না, মানে টেম্পারেচারের জন্য আইডিয়াল অপ অ্যাম্পের কোনো রকম ইনপুট সাইড বল, ইনপুট সাইডের ডিফারেন্স, মানে ইনপুট সাইডের দুটো ভোল্টেজের ডিফারেন্স এবং আউটপুট সাইডেরও কোনো চেঞ্জেস আমরা দেখতে পাই না ক্যারেক্টারিস্টিক্সে। তাহলে আইডিয়াল অপ অ্যাম্পের ক্যারেক্টারিস্টিক্সে এটা লেখা আছে বা বলা আছে যে টেম্পারেচার এর উপরে তার ক্যারেক্টারিস্টিক্সে কোনো, বা তার আউটপুট বা ইনপুট সাইডে কোনো এফেক্ট আসে না, ঠিক আছে, ঠিক আছে, টেম্পারেচারের উপর কোনো এফেক্ট আসে না। লাস্ট 9 নম্বর পয়েন্ট, কালকে বলবো, হ্যাঁ আমি টেক্সট করেছি দেখ, কালকে বলে দেবো, আমি ফোন করিস। হুম 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 হুম। এরপরে আসছে পিএসআরআর। পিএসআরআরটার নাম কেউ কি শুনেছিস, দেবজ্যোতি বা কেউ? না, এবারে শুনি। এটা কেউ শুনিসনি এখন অব্দি, এবং বইও পাবি না, নর্মাল তোদের যে সব বইগুলো আছে। লিখে রাখ, এটাকে বলা হয় পাওয়ার সাপ্লাই রিজেকশন রেশিও। সবাই জানে কমন মোড রিজেকশন রেশিওর কথা, কিন্তু কেউ জানেই না যে আরেকটা ইম্পর্টেন্ট প্যারামিটার আইডিয়াল অপ অ্যাম্প এবং প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের আছে, সেটা হলো পাওয়ার সাপ্লাই রিজেকশন রেশিও। এটা কাজ কিভাবে করে?
হ্যাঁ লিখেছিস? বলছি তারপর শোন, বলে দিচ্ছি। লেখা হয়েছে? পাওয়ার সাপ্লাই রিজেকশন রেশিও তোমার আইডিয়াল অপ অ্যাম্পের জন্য হয় হচ্ছে 0। এটা আগে লেখো, পাওয়ার সাপ্লাই রিজেকশন রেশিওর ভ্যালু হয় হচ্ছে 0। আচ্ছা, পাওয়ার সাপ্লাই রিজেকশন রেশিওটা কি দাদা? বলছি এবার শোনো। পাওয়ার সাপ্লাই রিজেকশন রেশিও হচ্ছে তোমার যে যে ইনপুট অফসেট ভোল্টেজ যেটা আছে, ইনপুট অফসেট ভোল্টেজে কি কি অ্যামাউন্ট অফ চেঞ্জেস আসছে সাপ্লাই ভোল্টেজের চেঞ্জেসের জন্য। সাপ্লাই ভোল্টেজে কোনো চেঞ্জেস আনার জন্য ইনপুট সাইডে ইনপুট অফসেট ভোল্টেজের কতটা পরিমাণ চেঞ্জ আসছে সেইটা ডিফাইন করা হয় হচ্ছে পাওয়ার সাপ্লাই রিজেকশন রেশিও দিয়ে। বোঝা গেল কি বললাম? পাওয়ার সাপ্লাই ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজে কোনো চেঞ্জেস আসার জন্য, মানে ইনপুট সাইডে সাপ্লাই ভোল্টেজে কোনো চেঞ্জেস আসার জন্য ইনপুট অফসেট ভোল্টেজের কি চেঞ্জেস আসছে কখন? যখন আমি ভিসিসি এবং ভিই কে কনস্ট্যান্ট রাখবো। ভিসিসি এবং ভিই কে কনস্ট্যান্ট রেখে ভি1 বা ভি2 ইনপুট অপ অ্যাম্পের ইনপুট টার্মিনালে কোনো একটা পাওয়ার সাপ্লাইকে সাম অ্যামাউন্ট অফ চেঞ্জ করলে অপ অ্যাম্পের ইনপুট অফসেট ভোল্টেজের কি চেঞ্জেস আসছে তার রেশিওকে বলা হয় পাওয়ার সাপ্লাই রিজেকশন রেশিও। কি বললাম বোঝা গেছে? কেউ যদি না বুঝতে পারিস আমাকে বল। অফসাইড রেশিও নাই, ইনপুট অফসেট ভোল্টেজ, যেটা তোকে একটু আগে বললাম ভি1 ভি2 ইকুয়াল টু 0 হলে ও আউটপুটে কিছু সাম অ্যামাউন্ট অফ ভোল্টেজ পাবি, সেটাকেই তো অফসেট ভোল্টেজ বলে, তাই না? এবার আমি বলছি ওই অফসেট ভোল্টেজের যে চেঞ্জেস আসবে কার জন্য? ভি1 বা ভি2 সাম অ্যামাউন্ট অফ সাপ্লাইয়ে চেঞ্জেস আনার জন্য। সাম অ্যামাউন্ট অফ ভি1 আর ভি2 তে সাম অ্যামাউন্ট অফ চেঞ্জেস আনার জন্য যদি আমার অপ অ্যাম্পের ইনপুট অফসেট ভোল্টেজের কিছু চেঞ্জেস আসে, কখন? যখন আমি অপ অ্যাম্পের ভিসিসি আর মাইনাস ভি কে কনস্ট্যান্ট রেখে দিচ্ছি সেই পার্টিকুলার কন্ডিশনে, তখন তাদের রেশিওকে বলা হবে পাওয়ার সাপ্লাই রিজেকশন রেশিও, যেটা আইডিয়াল অপ অ্যাম্পের জন্য 0 হয়। এই সবাই বুঝতে পেরেছিস? মধুরিমা যারা যারা আছিস যদি কোনো আচ্ছা এটা লিখে দেবো তাই তো? আচ্ছা নতুন, আচ্ছা লেখ লেখ লেখ। Power supply rejection ratio is defined as লিখেছিস? Power supply rejection ratio is defined as the ratio of change in input offset voltage. Defined as the ratio of the change in input offset voltage due to the ratio of change in input offset voltage due to the change in supply voltage while others power supply voltage keep constant. ঠিক আছে, লিখে নিয়েছিস? হ্যালো, লাস্টেরটা একবার বলো তো দাদা। কোন জায়গাটা? while while others power supply voltage keep constant. ঠিক আছে, লেখা হয়েছে? হ্যাঁ স্যার লেখা হয়েছে। হ্যাঁ বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হয়েছে, লেখা হয়েছে? হ্যাঁ হয়ে গেছে দাদা। আর প্র্যাকটিক্যালের গুলো বল দেখি তোরা, বল প্র্যাকটিক্যালের জন্য বল। প্র্যাকটিক্যালের জন্য আমার ওপেন লুপ জন্য বল বল।
শোনা গেল না, কেটে গেল তোর ভয়েসটা, একবার বল। যেটা যেটা প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের জন্য শোনা যাচ্ছে? আমি বলে দিচ্ছি, প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের জন্য ওপেন লুপ ভোল্টেজ গেইন, যেটা আইডিয়ালের ক্ষেত্রে ইনফাইনাইট লিখেছিস, প্র্যাকটিক্যালের জন্য তোমার ওপেন লুপ ভোল্টেজ গেইন হয় হচ্ছে 10⁶, লিখে রাখো। প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প বলে লিখে লেখ যে ওপেন লুপ ভোল্টেজ গেইন শুড বি 10⁶, মানে AOL ইকুয়াল টু 10⁶ হয়। লিখলে লেখা হলে বলে দিবি। হ্যাঁ ওয়েট। তারপর সেকেন্ড পয়েন্ট ছিল ইনপুট ইম্পিডেন্স ইনফাইনাইট, কিন্তু প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্স হয় হচ্ছে তোমার লিখে রাখ, প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্সের ভ্যালু হচ্ছে 2 মেগা ওহম। কি বলছো? প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্সের ভ্যালু হয় 2 মেগা ওহম। লিখেছো? হ্যাঁ দাদা। তারপর লেখো প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে আউটপুট ইম্পিডেন্স হয় হচ্ছে তোমার 70 ওহম, 70 থেকে 100 ওহম। লেখা হলে বলবে। ব্যান্ডউইথ হয় হচ্ছে 1000 হার্জ, 1000 হার্জ ব্যান্ডউইথ প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রে হচ্ছে 1000 হার্জ, মানে 1 কিলো হার্জ। CMRR হয় হচ্ছে ভেরি হাই, CMRR এর ভ্যালু হয় হচ্ছে 60 ডিবি থেকে 120 ডিবি। হ্যাঁ বল, কেউ কিছু বলছিস? এটা আরেকবার বলে সিএমআরআর এর ভ্যালুটা। CMRR-টা হয় ভেরি হাই, 60 ডিবি টু 120 ডিবি। বুঝছো? লিখেছো? নেক্সট লেখ স্লিউ রেট। স্লিউ রেটের ভ্যালু হয় হচ্ছে তোর 60 মিটার স্কোয়ার পার ভোল্ট সেকেন্ড, সরি 60 মিটার স্কোয়ার না, 60 মাইক্রো, দাঁড়া 60 মাইক্রো পার ভোল্ট সেকেন্ড, হ্যাঁ 60 মাইক্রোমি, ইউনিটটা হচ্ছে ভোল্ট সেকেন্ডে ছিল, উপরে হচ্ছে মাইক্রো। আচ্ছা হ্যাঁ, লেখ 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 60 ভোল্ট পার মাইক্রো সেকেন্ড স্কোয়ার। লিখেছিস? হ্যাঁ টেম্পারেচার এফেক্ট হয়, খুব লেস হয় কিন্তু টেম্পারেচার এফেক্ট আছে। আর PSRR এর ভ্যালুটা খুব হাই হয়। লেখা হলে বলবি। হয়েছে। আচ্ছা তাহলে প্র্যাকটিক্যাল আর আইডিয়ালে ইন্টারনাল স্ট্রাকচারটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে? দেখে নে আইডিয়ালের ক্ষেত্রে কেমন হয়। বল রে ভাই বল। হ্যাঁ শোনা যাচ্ছে না, কেটে যাচ্ছে, তুই কথা বল একবার, আরেকবার বেরিয়ে বল রে বাবা।
হ্যাঁ শুনতে পাচ্ছি, বল। হ্যাঁ বলছি যে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে অফসেট ভোল্টেজটার ভ্যালু কত হয়? অফসেট ভোল্টেজের ভ্যালু, সেটা তো ভাই কি হ্যাঁ ডিজাইনিং করছিস, কি সাপ্লাই দিচ্ছিস, কি রকম তোর পাওয়ার সাপ্লাই দেওয়া আছে ভিসিসি আর ভি, তার উপর ডিপেন্ড করবে। ওটা আমি কি করে বলবো বল, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা তো আমার হাতে নেই। হ্যাঁ তো ওটা বলা যাবে না কত হবে, মানে তোকে এক্স্যাক্টলি ভ্যালু আমি বলতে পারবো না। এটা হচ্ছে আইডিয়াল, আর প্র্যাকটিক্যালটা আঁকছি এর নিচে, এটা আইডিয়াল বলে একে রাখবি। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, একে রাখ। হয়েছে? হ্যাঁ সবার হয়ে গেছে? তাহলে আজকে ইন্ট্রোডাকশন ক্লাস থাক নাকি? না না আমার হয়নি, আরেকবার হ্যাঁ না স্যার। মানে আমি বলছি যে এইখানেই স্টপ করবো নাকি, নাকি আরো এগোবো, টপিকে ঢুকবো আরো? ওই ওই পেজটা আরেকবার না স্যার এখানে আচ্ছা। বেশি চাপ হয়ে যাবে নাকি? দাদা একটা হাই আর একটা লো এর একটা ব্যাপার একটা বলছিল না, ওটা বলবা যে? কোনটা বল? ওই যে ডিভাইডের উপরে যেটা ছিল যে CMRR এর পাশে যেটা আছে, এটার ব্যাপারে কিছু একটা বলছিল না, এটা বলবা। পিএমআরআর? পাশে তার পাশে একটা ইসে আছে না, তার পাশে বাঁদিকে এই যে লেখা আছে পিএসআরআর? CMRR, সিএমআরআর? তার পাশে বাঁদিকে, এডিএম আর এসিএম, তাই বাঁদিকে তো? যে একটা লেখা আছে। ডিফারেন্সিয়াল এটা মোড গেইন আর এটা কমন বলবে না মোড কি? গেইন, তাই তো? ডিফারেন্সিয়াল মোড গেইন আর কমন হ্যাঁ মোড গেইন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখিয়ে দিচ্ছি। একে দেখিয়ে দিচ্ছি, দেখ দেখ, এটা একটা অপ অ্যাম্প তো, হ্যাঁ কি না বল আগে? হ্যাঁ আচ্ছা, এটা কি অপ অ্যাম্পের আউটপুট, এটা কি নন ইনভার্টিং, এটা ইনভার্টিং, তাই তো? হ্যাঁ নন ইনভার্টিং এ একটা সাপ্লাই দিলি, ইনভার্টিং এ একটা সাপ্লাই দিলি, এটা V1 এটা V2। এবার ইনভার্টিং এ যে সাপ্লাই দিয়েছি সেই সিগন্যালটা যদি আমরা দেখি, সেই সিগন্যালটা যেই জায়গাটা π/2 তে পিক ভ্যালু 0 থেকে স্টার্ট, এবং সেই সিগন্যালটার পিক ভ্যালু 5 ভোল্ট, সেরকম V2 সিগন্যালটাও V1 যেখানে পিক ভ্যালু, V2রও সেখানে পিক ভ্যালু, এবং V2রও পিক ভ্যালু 5। মানে দুটো যদি সেম নেচারের যদি সিগন্যাল নন ইনভার্টিং ইনভার্টিং এ অ্যাপ্লাই করা হয়, তাহলে এই অপ অ্যাম্প যে আউটপুটে যে সিগন্যালটা মানে প্রডিউস করবে, মানে কে ইন্টু V2 মাইনাস V1 যেটা প্রডিউস করবে, সেটা অলমোস্ট অলওয়েজ 0 ভোল্ট বেরোবে। তাহলে তখন সেই মোডকে বলা হবে কমন মোড গেইন। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? মানে দুটো সিগন্যালেরই ইন ফেজে আছে। এবার যদি দুটো সিগন্যাল যদি আউট অফ ফেজে থাকতো, তাহলে সেই পার্টিকুলার কন্ডিশনে অপ অ্যাম্প যে ধর এই সিগন্যালটা ধর এইরকম আছে, মানে এই সিগন্যালটা ধর 180 ডিগ্রি ফেজ শিফটে আছে, আর ধর এই সিগন্যালটা ধর
এখানে যেটা সিগন্যাল অ্যাপ্লাই করছি সেটা ধর এই রকম আছে। এই রকম যদি সিগন্যাল অপ অ্যাম্পে মানে বানান মানে তোর মানে ইনপুট দেওয়া হয়, তাহলে অপ অ্যাম্প যে তোর আউটপুট জেনারেট করবে কে ইন্টু ভি2 মাইনাস ভি1, যে আউটপুটটা জেনারেট করবে সেটা কখনোই 0 হবে না। ঠিক আছে, সেই তখন সেই পার্টিকুলার মানে মোডকে বলা হয় হচ্ছে ডিফারেন্সিয়াল মোড গেইন। যখন দুটো ইনপুট ডিফারেন্ট, মানে তাদের ফেজ, তাদের নেচার, তাদের পিক ভ্যালু রিচ করা, এগুলো সব ডিফারেন্ট। ঠিক আছে, তখন যেটাকে বলে ডিফারেন্সিয়াল মোড গেইন। আর যখন দুটো সিগন্যালের পিক ভ্যালু সেম জায়গায় গিয়ে সেম টাইম ডিউরেশনে গিয়ে রিচ করছে এবং সেম অ্যামাউন্ট অফ পিক ভ্যালুও রয়েছে, তাহলে সেই সিগন্যালটা অলওয়েজ কি হবে, সেই সিগন্যালটার আউটপুট অলওয়েজ কি হবে, অপ অ্যাম্পের 0 ভোল্ট, তাই তো? তখন সেই মোডকে বলা হয় কমন মোড গেইন। ঠিক আছে, বুঝা গেল? হ্যাঁ, চলো, অফসেটের জন্য তো কিছু ভোট পাওয়া যাবে, একদম 0 তো হবে না। আমি এটা আইডিয়াল কেস বললাম ভাই। আচ্ছা আচ্ছা। এই জন্য তো সিএমআরআর ইনফাইনাইট হয়ে যাচ্ছে। তুই দেখ না, আইডিয়াল কেস বলেই তো কি হচ্ছে, ওপরেরটা তো ফাইনাইট ভ্যালু আসছে, এডিএম তো ফাইনাইট, কিন্তু এসিএম কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে 0 মানে সামথিং বাই 0 মানে কি, ইনফাইনাইট, হ্যাঁ কি না দেবজ্যোতি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝলি, এই জন্যই তো আমরা সিএমআর কে ইনফাইনাইট লিখছি, কিন্তু প্র্যাকটিক্যালি হয় না বলেই তো এটা 60 ডিবি থেকে 120 ডিবি ভ্যালু আসে। সবার ক্লিয়ার হয়েছে? এই মধুরিমা লিখে নিয়েছিস তো? হ্যাঁ বোঝা গেল তো ডিফারেন্সিয়াল মোড গেইন আর কমন মোড গেইন যেটা বোঝালাম, নাকি না? হ্যাঁ, বোঝা গেল। তাহলে আমরা এখানেই স্টপ করি আজকে। হ্যাঁ দা, তোর সাথে আবার দেখা হচ্ছে কবে? রোববার। রোববার ম্যাথামেটিক্স। ম্যাথ করাবেন তো? হ্যাঁ, রোববার ম্যাথ করাবো। ঠিক আছে। চলো, টাটা। ঠিক আছে দাদা, টাটা।